আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা চলে আসলাম আমাদের আজকের ক্লাসে। আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষার সামনে, সেই জন্য আমরা কিছু ক্লাস দিছিলাম। সো আজকে আমাদের সর্বশেষ ক্লাস, সাধারণ জ্ঞানের ক্লাস। আমরা একটু শেয়ার করে দেই গ্রুপগুলোতে। পাওয়া তোমরা দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, একটু আওয়াজ দাও। পরীক্ষা কবে? হুম, ওকে। আচ্ছা, এক্সাম কবে? 25 এপ্রিল। দেখো, আমরা জানি যে সায়েন্স, আর্টস, কমার্স, এই তিনজনের জন্য 60 মার্ক কমন। কি? জিকে, বাংলা, ইংলিশ। ইংলিশ ক্লাস হয়েছে, বাংলা ক্লাস হয়েছে, আজকে জিকে ক্লাস। 20, 20, 20, 60। আর বাকি থাকে কি 40। এই 40 মার্ক হচ্ছে গিয়ে গ্রুপ সাবজেক্ট থেকে আসবে। এগুলো আমরা অনেকবার বলছি, তোমরা কোনো কানেই যায় না এগুলা। হ্যাঁ, যে এগুলো নিয়ে আমরা কত কথা বলছি যে গ্রুপ সাবজেক্ট থেকে তোমার হচ্ছে কি এই প্রশ্নগুলো আসবে। হ্যাঁ, তো আমি আজকে যেহেতু জিকে সাথে আমি মানবিকের মানে আর্টসের যে 40 মার্কের কিছু প্রশ্ন দেখা দিব গত বছরের। হ্যাঁ, সো তার মানে আর এবং আমাদের পাস মার্ক 35। সো তুমি এই 60 মার্ক থেকে তো তুমি তো 35 তো এমনিই তুলতে পারো, তারপর তো বাকি 40 মার্ক থেকে কিছু মার্ক কি তুমি তুলতে পারবা না? হ্যাঁ, যারা আর্টসের আসতো তুমি দেখো আজকে কোশ্চেন দেখলে বুঝতে পারবা গত বছরের কোশ্চেনগুলো কিরকম হয়েছে। আর তোমরা যারা বলতেছো শুধু বাংলাদেশ আসবে কিনা, আজকে কোশ্চেন দেখলে বুঝতে পারবা সাধারণ জ্ঞান মানে সাধারণ জ্ঞান, যে কোনো খান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, এটা বাংলাদেশ ইন্টারন্যাশনাল বলে কোনো কথা না, যে কোনো খান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আগের মতোই সময় 2 মিনিট আগে আসেন, আমি সব সময় আগে আসার চেষ্টা করি আর কি। ঠিক আছে, সো তোমরা ক্লাসটাকে শেয়ার দিয়ে রাখো। হ্যাঁ, আমরা এই 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। চলো আমরা শুরু করে দিই তাহলে। হ্যাঁ, তাহলে আমরা আজকে মোটামুটি 60টা প্রশ্ন দেখাই দিব। এই যে এই 40 আর এই যে 20, যে এই 20 যেটা কমন, সবারই জন্য কমন, এই 60 মার্ক কমন, জিকে বাংলা ইংলিশ সবার জন্য কমন, এখানে কারো আলাদা না। সবাই একই প্রশ্নের পরীক্ষা দিবে। তারপরে গিয়ে বাকি 40 সায়েন্সরা সায়েন্সদের থেকে প্রশ্ন আসবে, আর্টসদের যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসবে, কমার্সদের কমার্স থেকে প্রশ্ন আসবে। বাট একটা সমস্যা যে আর্টসে আমাদের অনেক সাবজেক্ট, এখন যে কোনো খান থেকে প্রশ্ন আসবে, এটা কোনো স্পেসিফিক না। তোমরা 4টা সাবজেক্ট পড়ে আসছো এইচএসসিতে, শুধু ওগুলো না, যে কোনো খান থেকে আসতে পারে। পৌরনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, সমাজবিজ্ঞান, যুক্তিবিদ্যা, মনোবিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি থেকেও প্রশ্ন আসে। ঠিক আছে, যেটাকে আমরা মৌলিক জিকে বলে থাকি। ঠিক আছে, ওইসব জায়গা থেকে প্রশ্ন আজকে দেখলেই বুঝতে পারবা, ওই বাকি 40টা প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে কোথা থেকে প্রশ্নগুলো আসছে। তো যে কোনো খান থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, এটার কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই।
যেমন সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হ্যাঁ 4টা সাবজেক্ট আছে। ওদিকে হচ্ছে গিয়ে ফিন্যান্স, মার্কেটিং, তোমার কমার্স 4টা সাবজেক্ট থেকে আসবে। কিন্তু এই আর্টসে আসলে বেশি সাবজেক্ট, এখন যে কোনো খান থেকে প্রশ্ন আসবে। ওকে, তোমরা তো কম কেন? তোমরাই নিজেরাই বলো যে ক্লাস দেন ক্লাস দেন, আর যখন ক্লাস দেই তখন হচ্ছে গিয়ে কারো কোনো খবর থাকে না। বলো, হ্যাঁ এই যে আমাদের স্টুডেন্ট, কত কত স্টুডেন্ট আমাদের 4.0-তে, হ্যাঁ ক্লাস দেন, ন্যাশনালের পরীক্ষা, ক্লাস দেন, যখন ক্লাস দেই তখন হচ্ছে হাওয়া হয়ে যায়। যাই হোক, আমার দায়িত্ব, আমার দায়িত্বটা আমি ফিল আপ করতেছি, সেটা আসো আমরা শুরু করে দিই। তাহলে আমরা প্রথমে এই 20 মার্কটা দেখব, তারপর আমি এই 40 মার্কটাও দেখাই দিব। আর্টসদের জন্য দেখাই দিব 40 মার্ক, আর 20 মার্ক সবার জন্য। সবাই দেখো যে প্রশ্নগুলো কিরকম আসতে পারে। এবং বলি, একটা কথা বলে নেই যে জাতীয় বিশ্ববিদ্যালয় লাস্ট এক্সাম হয়েছে 24-25-এ। এর আগে হয়েছে লাস্ট 14-15-তে। তার মানে এই যে গ্যাপে, এই যে এত বছর, প্রায় 10 বছর যে কোনো পরীক্ষা হয়, তখন হচ্ছে জিপিএ এর ভিত্তিতে তোমার হচ্ছে কি স্টুডেন্ট নিত। সো এই জন্য আমাদের কোনো কোশ্চেন নাই। সো আমিও গত বছর যখন আমি একটা ক্লাস নিছিলাম, সেখানে দেখা গেছে যে তোমার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো থেকে, ওখান থেকে হুবহু, একদম হুবহু বা ওই টপিক থেকে দেখা গেছে প্রশ্নগুলো আসছে। যেমন আমি সেবারও পড়াইছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়, আজকে আমি কোশ্চেনটা আনছি, কারণ এই কোশ্চেনটা এই 24-25-এ কোশ্চেনটা আসছে। সো তার মানে কি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো মতো দেখবা, ওখান থেকে দেখা গেছে প্রশ্ন চলে আসতে পারে। চলো তাহলে আমরা শুরু করে দেই। আমরা 24-25-এর যে কোশ্চেনটা সেটা দেখবো আর কি। দেখো কি বলছে, উন্নয়ন লক্ষ্য অভিষ্ট। এখন এটা দেখে অনেকেই বুঝতে পারতেছে না, এই জন্য ওরা করছে কি এসডিজি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। ফুল মিনিংও আসতে পারে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস এর লক্ষ্য কয়টি? বলো কয়টি লক্ষ্য, তোমার লক্ষ্যটা বলো। এবং এখান থেকে মানবিক, এখান থেকে আবার এই কোশ্চেনে দিছে যে এসডিজির মেয়াদকাল কত। আমরা জানি এসডিজির আগে ছিল কি এমডিজি, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, 8টা গোল ছিল। তারপর আমরা করলাম এসডিজি, এখানে মেয়াদকাল কত এটা দেখবো একটু পরে, আমরা কোশ্চেনটা পাবো 16 থেকে 30, এটাও আসে প্রায়। এবং আমি বলছিলাম দেখো যে প্রথম 5 থেকে 6টা গোল দেখে যাবা, বলছিলাম প্রথম 5 থেকে 6টা গোল দেখে যাবা, হ্যাঁ কারণ সব প্রশ্ন আসতে পারে কিভাবে এসডিজি 4 কোনটা, হ্যাঁ এসডিজি 3 কোনটা বা এসডিজি 5 কোনটা, এভাবে প্রশ্নগুলো আসে। এটা হচ্ছে কঠিনতম আর কি। ইজি হচ্ছে গিয়ে এগুলা, যে সাধারণত ন্যাশনালে কঠিন প্রশ্ন করে না, হ্যাঁ কারণ এখন তো আসলে শেষের দিকে অনেকের চান্স হয় না, সো হয় নাই, সো এই জন্য করে কি যে এত কঠিন করবে না তোমাদের জন্য। হ্যাঁ আশা করি এবার তোমাদের কঠিন করার কথা না। তাহলে কি হবে, 17টা গোল, এই তো গুড, 17টা গোল। এবং 16 থেকে 30, এটাও একটু পরে দেখবো, এই কোশ্চেনটাও চলে আসছে 16 থেকে 30। ঠিক আছে, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা যেটাকে আমরা বলি উন্নয়ন লক্ষ্য অভিষ্ট, এর লক্ষ্য কয়টা, 17টা, মেয়াদকাল 16 থেকে 30। একটু পরে আমরা এই কোশ্চেনটা পাবো। চলো নেক্সট যাই আমরা। শক্তির মূল উৎস কোনটি? বলো দেখি কি হতে পারে শক্তির মূল উৎস কোনটি? বলো শক্তির মূল উৎস কোনটি? অবভিয়াসলি আমরা সবকিছু, আমরা আলো পাই কাঠ থেকে, আলো পাই, হ্যাঁ তাহলে ওটা তো আমাদের মূল উৎস হবে, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, সূর্য। দেখছো এরকম সায়েন্স রিলেটেড প্রশ্ন কিন্তু দেখা গেছে যে গত বছর এ নিউতে প্রশ্ন আসছে। ঠিক আছে, হ্যাঁ এই তো সবাই জানে, এটা সবাই 2-এর এ, সবাই অ্যান্সার করছে 2-এর এ। আসো এবার আমরা দেখি কি বলছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? অথবা এটা আসতে পারে সংরক্ষিত মহিলা আসন। এই যে এখন দেখতেছি আমরা কি বলে, আমাদের তো নির্বাচন হয়ে গেছে, নির্বাচন হওয়ার পর এখন আমাদের যে বাকি যে সংরক্ষিত মহিলা আসন, সেটার এখন তোমার হচ্ছে গিয়ে সিলেকশন হচ্ছে। হ্যাঁ তোমার দল অনুযায়ী পাওয়া গেছে যে কত, একটা দল কতজনের জন্য সিট দিতে পারবে মেয়েদের, মহিলাদের জন্য, নারীদের জন্য, সেটা কত আমরা জানি যে 15তম সংশোধনীর মাধ্যমে আমরা এটাকে 45 থেকে সিট বাড়ায় কয়টা করছি,
50টা। এই জন্য আমরা জানি যে আমাদের জাতীয় সংসদে মোট আসন 350টা। এই 350টার মধ্যে কি 300 জন হচ্ছে গিয়ে জনগণের ভোটে নির্বাচিত আসন। তাই না? আমরা দেখছি না আমাদের নির্বাচন হয়েছে 300 জন কি জনগণের ভোটে নির্বাচিত আসন, আর বাকি 50টা সংরক্ষিত মহিলা আসন। তাহলে কি হবে? তাহলে বোঝাই যাচ্ছে যে কোথায় কোথায় 50 জন। ঠিক আছে, এই যে 50 জন সংরক্ষিত মহিলা আসন, এর সামনে আমরা দেখতে পারবো, সামনেই আমরা দেখতে পারবো। ওকে, এই রিতন রাধি ক্লাস করে, কি রে তোরা ক্লাস করতেছিস? তাহলে কয়টা সংরক্ষিত মহিলা আসন? কয়টা? 50টা। ঠিক আছে, এইটা একটা কমন প্রশ্ন, এটা একদম বলা যায় না, এটাও চলে আসতে পারে, কারণ যেহেতু আমাদের কয়দিন আগে কি নির্বাচন হয়েছে, 12ই ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন হয়েছে, নতুন সরকার আসছে। আমি কিন্তু লাস্ট ক্লাসে কিন্তু আমি ওগুলা দিয়ে দিছি সাম্প্রতিক, আজকে কিছু আমি লিখে দিব, কিছু লিখে নিয়ে আসছি আমি সাম্প্রতিক কিছু। আর আমি কিন্তু লাস্ট তোমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম, জিএসটি পরীক্ষার আগে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে নির্বাচন সম্বন্ধেও আমি কিন্তু বলে দিছি। এই জন্য আজকে ওই নির্বাচন সম্বন্ধে এগুলো আর বলবো না। আর আমাদের এখন কিন্তু মন্ত্রিসভায় সব মিলে মন্ত্রী কিন্তু আমাদের 49 জন, বলা সেদিন বলছিলাম, ইনক্লুডিং প্রধানমন্ত্রী। ঠিক আছে, মন্ত্রিসভার সদস্য কয়জন? 49 জন, ইনক্লুডিং কে? প্রধানমন্ত্রী। ঠিক আছে, মনে আছে কিনা জানি না, আমি কিন্তু এগুলা পড়াই দিছিলাম যারা আমার গুচ্ছে ক্লাসটা করছিল। এবার আসো, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? এই কোশ্চেনটা মানে চা বাগান নিয়ে দেখা গেছে যে আগেও ন্যাশনালে, মানে ওই যে যখন আগে 14 থেকে আগে যে পরীক্ষাগুলো হইতো তখন এই চা বাগান নিয়ে প্রশ্ন আসছিল। তো গত বছর চা বাগান নিয়েও প্রশ্ন আসছে। দেখো, তাহলে আমরা আগে আসি যে আমাদের বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। আগে আমরা আসবো আমাদের প্রথম চা বাগান কোনটা, এটাও চলে আসতে পারে। কোথায়? মালিনীছড়া। মালিনীছড়া কোন জেলায়? মালিনীছড়া, সিলেট। ওকে, তারপর যদি বলা হয় যে সমতলে চা বাগান কোথায় আছে, তারপরে যদি বলতে পারে হচ্ছে গিয়ে অর্গানিক চা বাগান কোথায় আছে, বলো অপশন আছে কিনা, দেখো আছে অর্গানিক চা বাগান, এগুলা সব কোথায়? এটা পঞ্চগড়ে। যদিও পঞ্চগড় ঠাকুরগাঁও দুই জায়গাতেই আমার সমতলে চা বাগান, সমতলে চা বাগান আমার প্রথম শুরু হয়েছে পঞ্চগড়ে। ঠিক আছে, অর্গানিক চা বাগানও আমরা শুরু করছি পঞ্চগড়ে, এবং ঠাকুরগাঁতে কিন্তু আমার চা বাগান আছে, এটাও সমতলে চা বাগান। হ্যাঁ, আমরা জানি যে আসলে চা বাগানের জন্য ঢালু জমি লাগে, কিন্তু আমরা এখন সমতল আমরা চা বাগান আমরা করতে পারতেছি। বাট আমরা জানি যে আচ্ছা আমাদের বর্তমানে চা বাগান এটা চেঞ্জ হয়েছে, আমি ক্লাসেও মনে পড়াই দিছিলাম, 171টা বাড়ছে। হ্যাঁ, 170টা পড়াইছিলাম মনে হয়, 171। এই যে সাম্প্রতিক তো এগুলো হলে বাড়ে, সাধারণ জ্ঞান তো এরকম চেঞ্জ হয়। তো আমরা জানি যে আমাদের তো অনেকগুলো জেলাতেই আমাদের চা বাগান আছে, বাট সবচেয়ে বেশি চা বাগান আমার শ্রীমঙ্গল জেলায়, সরি জেলা, আমি জেলা বলে ফেলছি, শ্রীমঙ্গল তো কি বলে থানা। সবচেয়ে বেশি চা বাগান হয় শ্রীমঙ্গলে, আর শ্রীমঙ্গল হচ্ছে গিয়ে মৌলভীবাজার জেলায়। তাহলে হবে মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে সবচেয়ে বেশি চা। শ্রীমঙ্গল একটা থানা বা উপজেলা, ঠিক আছে, সেটা কোথায়? মৌলভীবাজার। তাহলে সবচেয়ে বেশি চা বাগান বলতে মানে কি হবে? মৌলভীবাজার। আর যদি বলতো সিলেটে, তাহলে কি হতো? প্রথম চা বাগান, প্রথম চা বাগান। এই যে 171তমটা, এটা হচ্ছে গিয়ে আমার শফিকা চা বাগান, পঞ্চগড়। খাগড়াছড়ি না, খাগড়াছড়ি লিস্টে দেওয়া 171তম, কিন্তু এটা না, এটা লাস্ট পাইছে শফিকা চা বাগান, পঞ্চগড়। এই চা বাগানটা লাস্ট আর কি তোমার 25 সালে হচ্ছে গিয়ে অনুমতি পাইছে। ঠিক আছে, এগুলো আমি অনেকবার ক্লাসে বলছি, ওই যে নাজবিনও লেখা ফেলছে, দেখছো? হ্যাঁ, তাহলে হয়ে গেল আমার, তাই না? তাহলে সবচেয়ে বেশি চা বাগান আছে আমার কোথায়? মৌলভীবাজার জেলা। এটা কমন প্রশ্ন, চা বাগানের প্রশ্ন আসলে একটা কমন প্রশ্ন।
অথবা প্রথম চা বাগান কোথায়। যেমন আমরা জানি যে 1857-এ, 1854 অথবা না থাকলে আমরা কি দিব 1857, 1854 না থাকলে আমরা দিব 1857। এবং এটাই কিন্তু কি বলে দেখা আছে, মালিনী ছড়াতে গেলে দেখতে পারবা যে 1854, মানে আমরা প্রথম বাণিজ্যিক ভিত্তিতে প্রথম চা চাষ শুরু করি কোথায়, এই মালিনী ছড়ায়। এবং কোথায় এটা, সিলেটে। এই জন্য আমরা বলি এটা প্রথম চা বাগান 1854। যদি পরীক্ষায় অপশনে 1854 না থাকে তখন তুমি দিবা 1857। সো একটু খেয়াল রাখতে হবে তোমার এই সবগুলো জিনিসগুলা। এবার চলে আসি আমরা কোন দেশের সমুদ্র বন্দর নেতা। দেখো এটা কিসের, এটা ইন্টারন্যাশনাল নাকি ন্যাশনাল, কও। ইন্টারন্যাশনাল। কোন দেশে সমুদ্র বন্দর নাই? সমুদ্র বন্দরবিহীন দেশ। দেখো একই একই টপিক, সমুদ্র বন্দরবিহীন দেশ অথবা অথবা কি তোমার ভূবেষ্টিত দেশ, একই তো কথা, ঠিক আছে, ভূবেষ্টিত দেশ। তো আমরা জানি এশিয়ার মধ্যে আমি একটা পড়াইছিলাম, মনে আছে? তাহলে বেরো যাবে উতাল কাকিমা ভূত আনে, মনে আছে? এটা আমরা পড়াইছিলাম, ওই যে অলরেডি সবাই অ্যাকসেপ্ট করে ফেলছো। এর মধ্যে কি কুতকুত, কুতকুত কি কাজাকস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিস্তান, তুর্কিমেনিস্তান, এগুলা সবগুলাই আমার হচ্ছে কি সমুদ্র বন্দর নেই, মানে আশেপাশে সব দেশ দ্বারা আবদ্ধ। তার মানে উজবেকিস্তান মুখে বলতেছি, তাজিকিস্তান, লাওস, কাজাকস্তান, কিরগিস্তান, মঙ্গোলিয়া, ভুটান, তুর্কিমেনিস্তান, দেখো সব চলে আসছে কিন্তু এগুলা। আর দিয়ে 3 দেশ দেখো, আজারবাইজান, আর্মেনিয়া আর আফগানিস্তান, আর নে দিয়ে নেপাল। তাহলে এই যে আমি লাস্টে আফগানিস্তান বলছি, তার মানে আফগানিস্তান হবে অ্যান্সার। অথবা আমি যদি প্রশ্নটা ঘুরায় বলতাম যে আফগানিস্তানে কয়টা সমুদ্র বন্দর আছে, বলো। প্রশ্নটা দিছি আমি এরকম, আফগানিস্তানে কয়টা সমুদ্র বন্দর আছে, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। অপশন থাকবে কোনো সমুদ্র বন্দরই নাই, অথবা উপরে কোনোটি নয়, এরকম অপশন থাকবে। ঠিক আছে, মনে আছে তো না? হ্যাঁ, ওকে, তাহলে আফগানিস্তান হবে অ্যান্সার। আচ্ছা বলো দেখি, নেপালের প্রধানমন্ত্রী কে? এখন নেপালের আমি একটু পরে লেখা দিতাম, তারপরে সাথে নেপাল কথাটা বললাম। নেপালের প্রধানমন্ত্রী আরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র সাহা, জেনজি, তাই না? বালেন্দ্র শাহ, একটিও না। হ্যাঁ, এটা এভাবে থাকবে প্রশ্ন। আচ্ছা এবার আসি আমরা, দাঁড়াও, এটা তো ক্লিয়ার তাই না? সমুদ্র বন্দর বিহীন দেশ আরেকটা বলছিলাম, দেখো যে আরেকটা তোমার আসতে পারে, তোমার হচ্ছে গিয়ে দক্ষিণ আমেরিকা থেকে প্যারাগুয়ে, বলিভিয়া। এগুলা ক্লাসে অনেকবার পড়ানো হয়েছে, অনেকবার। তোমরা যদি বলো যে এগুলো পড়ানো হয় নাই, তাহলে তো আমার কিছু বলার নাই, এগুলো সব পড়ানো হয়ে গেছে আমাদের, তাই না? এবার কোন প্রাণী নিজেরাই খাদ্য নিজেই তৈরি করে? বলো, তুমি কি নিজের খাদ্য নিজেই তৈরি করো? বলো, মানুষ কি নিজের খাদ্য নিজে তৈরি করে? প্রথম বলবা কেন আমাদের রান্নাবাটি করি। হ্যাঁ, তুমি রান্নাবাটি করো, ঠিক আছে, কোনো কিছু নিয়ে এখন ওই জিনিসটা আমরা ভাত খাই, মাছ খাই, মাংস খাই, সবজি খাই, তুমি এটাকে রান্না করতেছো, কিন্তু ওই জিনিসটা তো তোমাকে করতে হচ্ছে, তাই না? সো তার মানে কি এখানে কে নিজের খাদ্য নিজেই তৈরি করে? বলো। এই যে অনেকে বলে ফেলছে, ও শিশির মেয়েও বলে ফেলছে, 26 বছর পোলাপাইন তখন রুটিন দিছে। হ্যাঁ, আমরা জানি যে উদ্ভিদ নিজেই খাদ্য তৈরি করে সূর্যের আলোর সাহায্যে সালোক সংশ্লেষণের মাধ্যমে। তাহলে এটা কি হবে অ্যান্সারটা? উদ্ভিদ। কত বছরের প্রশ্ন কিন্তু এগুলা সব। এবার আসো, নবায়নযোগ্য জ্বালানি কোনটি? এই কোশ্চেনটা বেশ অনেকবার আসছে। নবায়নযোগ্য, নবায়ন মানে কি বলো দেখি? নবায়ন মানে কি বলো দেখি? নবায়ন মানে কি? যে আমি পুনরায় ব্যবহার করতে পারতেছি, এটা শেষ হবে না, এই জ্বালানিটা শেষ হয় না, ঠিক আছে, নিঃশেষ হওয়ার কোনো সম্ভাবনা নাই।
তুমি এটাকে পুনরায় ব্যবহার করতেছো। তুমি দেখো তো এটা পুনরায় তুমি কোনটা ব্যবহার করতে পারবা, তোমার কাছে মনে হয় যে এটা নিঃশেষ হবে না বা শেষ হবে না, বলো দেখি কোনটা আমার এখানে। দেখো যে পেট্রোল অকটেন, বুঝতেই পারতেছো, দেখো না, হ্যাঁ, কাড়াকাড়ি মারামারি, হ্যাঁ, জ্বালানি নাই, পাওয়া যায় না, লাইন ধরে মানুষজন এখন কিনতেছে। কয়লাও তোমার কি হয়, দেখো আমরা কয়লা তুলি, তাই না, কয়লা যদি শেষ হয়ে যায়, যেমন গ্যাসের মজুদ যদি শেষ হয়ে যায়, হ্যাঁ, আমাদের তো গ্যাস মজুদ আছে, তাই না, আমাদের এখন আমরা যে বলা হয় না যে এত সালের মধ্যে আমাদের গ্যাস শেষ হয়ে যাবে, তার মানে কি নিঃশেষ হয়ে যাবে গ্যাস, ঠিক আছে। পেট্রোল অকটেনও সেম, কয়লাও তাই, তুমি কয়লা তুলতেছো, হ্যাঁ, কয়লা একসময় নিঃশেষ হয়ে যাবে, তাহলে কি নিঃশেষ হবে না, হ্যাঁ, কোনটা বলো, এটা খুবই সোজা, তার মানে কি তোমার সৌর শক্তি, সূর্যের আলো আর কি, সূর্যের আলো, ঠিক আছে, বাতাস, সূর্যের আলো, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে বাতাস, পানির প্রবাহ, হ্যাঁ, এইগুলা নিঃশেষ হয় না, এগুলো সবই আমার নবায়নযোগ্য জ্বালানি, পানির প্রবাহ। তাহলে কি আছে অ্যান্সারটা, এখানে সৌরশক্তি আছে। সো এইভাবেও অন্য অপশন থাকতে পারে আর কি, হ্যাঁ, যা কখনো শেষ হয় না, অপর্যাপ্ত। এই যে এবার আসো, জুলাইয়ের অভ্যুত্থানের প্রথম শহীদ কে? দেখছো এই কোশ্চেনটা এই বছরও কিন্তু অনেক জায়গায় কিন্তু আমরা পাইছি, অনেক জায়গায় পাইছি আমরা কোশ্চেনটা। এই অ্যাডমিশনে মানে তোমাদের নিজেরা তোমরা পরীক্ষা দিছো 25-এর, তাই না, তোমরা জানো যে তোমরা কিন্তু এই কোশ্চেনটা তোমরা অনেকেই অনেক জায়গায় পাইছো, হয় দ্বিতীয় শহীদ বলছে, অথবা বলছে যে প্রথম শহীদ সে কোন ইউনিভার্সিটি ছাত্র ছিল, কোন বিভাগের ছাত্র ছিল, বা কোথায় মারা গেছে, তাকে কোথায় গুলি করে হত্যা করা হয়েছে, এই জিনিসগুলো আমরা কিন্তু পাইছি। আমরা জানি যে জুলাইয়ের অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ, আমি এগুলো মানে কবে জানি আরেকটা ক্লাসও আমি মনে বলছি, জুলাইয়ের অভ্যুত্থানের দ্বিতীয় শহীদকে ওয়াসিম আকরাম, চট্টগ্রামে তাকে গুলি করে হত্যা করা হয়েছে এই 16ই জুলাই। দেখো প্রথম শহীদ আমরা জানি, সেই দিনও মানে আমি কোনটা ক্লাসে মনে এটা পড়াইছি, নার্সিং এর ক্লাসে মোস্ট প্রবাবলি, আবু সাইদ, 16ই জুলাই 2024। সে কি তোমার রংপুরে মারা গেছে। সে কোন ইউনিভার্সিটির ছাত্র ছিল? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কোন বিভাগ? ইংরেজি বিভাগ, তাই না। মুগ্ধ মারা গেছে 18ই জুলাই। মুগ্ধর যে পানি লাগবে পানি বলছিল যে, ও মারা গেছে 18ই জুলাই, হ্যাঁ। কিন্তু দেখা যায় যে প্রথম শহীদ, এগুলা থেকে প্রশ্ন প্রায় আসতেছে। দ্বিতীয় শহীদ যেটা বললাম ওয়াসিম আকরাম, সেম 16ই জুলাই, চট্টগ্রাম, 16ই জুলাই। তাহলে তো বুঝতেই পারতেছো কি হবে অ্যান্সারটা, না এটা একদম। এবং আমরা জানি যে আবু সাইদকে নিয়ে একটা চিত্রকর্ম আঁকা হয়েছে, মমশির, চিরুন্নত মমশির, তাই না, উন্নত মমশির, কে আঁকছেন? শহীদ কবির। এই যে এটাও মনে হয় তোমাদের কোথায় জানি আসছিল, তাই না, কোন একটা ইউনিভার্সিটিতে আসছিল, রাজশাহীতে মনে হয়, খুব সম্ভবত রাজশাহীতে মনে হয়, কোন সম্ভবত মনে হয় প্রশ্নটা আসছিল। মানে আবু সাইদকে নিয়ে তোমাদের 25-এও আমরা কোশ্চেন দেখছি। দেখো এটা কিন্তু হচ্ছে, যদি আমাদের পরীক্ষা হয়েছে কত বছর এরকম মে মাসে পরীক্ষা হয়েছিল, তোমার ন্যাশনালের পরীক্ষা হয়েছিল মে মাসে, এবার এপ্রিলে পরীক্ষা হচ্ছে। সো দেখা গেছে যে গত বছরও এই কোশ্চেনটা আসছে, এই বছরও আমাদের বিভিন্ন অ্যাডমিশনে কিন্তু আমরা এই আবু সাইদকে নিয়ে অনেক প্রশ্ন দেখতে পাইছি। এই যে জিএসটি নার্সিং দুটাতেই আসছে, বললাম না যে কোথায় জানি প্রশ্নগুলো আসছিল, তাহলে এটা কি হবে? আবু সাইদ। তো লিখেই দিছি আবু সাইদ। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি এগুলো, এই জিনিসগুলো করবা না, আমার ক্লাস অন্তত এগুলো করবা না, তুমি জানো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে গঠিত হয়? বলো কি হবে অ্যান্সার, এখানে কিন্তু অ্যান্সার বলো, এখানে কি হবে অ্যান্সারটা দেখি, কার
এই যে এরকম টাইপ যখন প্রশ্ন দেখবা যে অপশন নাই তখন কি করবা, ব্ল্যাঙ্ক রেখে আসবা, ব্ল্যাঙ্ক। এই পরীক্ষার প্রশ্নটা আনসার নাই। আমাদের বাংলাদেশে আমরা যদি বলি যে আমাদের যে অস্থায়ী সরকার, তাই না, অস্থায়ী সরকার, গণতান্ত্রিক মধ্যে বাংলাদেশ সরকার মানে প্রথমটা বলতেছে যে অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছে, বা মুজিবনগর সরকার কবে গঠিত হয়েছে? গঠিত হয়েছে হচ্ছে গিয়ে 10 এপ্রিল। শপথ নিছে 17 এপ্রিল। অপশন নাই, ব্ল্যাঙ্ক। অপশন নাই, ব্ল্যাঙ্ক, অ্যান্সার নাই। তাহলে এখানে আমার অ্যান্সার নাই, তাহলে আমি কি লিখে আসবো? হ্যাঁ, ব্ল্যাঙ্ক। আমি এটাকে কোনো কিছু দেখাবো না, আমার নাই, অপশনই নাই। তুমি দেখো আমার অপশনই নাই। 16 ডিসেম্বর 71 তো আমরা বিজয় পাইছি, 26 মার্চ 1971 আমাদের স্বাধীনতার ঘোষণা হয়েছে, 7 মার্চে শেখ মুজিব ভাষণ দিচ্ছেন, 18 এপ্রিলে কিছু নাই। তাহলে 10 আর 17তে আমার কোনোটাই অপশনে নাই, তাহলে আমি কেন দেখাবো? সো এটা কি করবা, ব্ল্যাঙ্ক রেখে আসবা। যদি এরকম দেখো যে একদমই আমার অ্যান্সার নাই, ওটাকে রেখে আসবা, ওটা ধরা দরকার নাই, ওভাবেই থাকবে ওটা। দেখছো আমাদের নাজমুলও ক্লাস করতে চলে আসছে। সিয়াম বলছে 17 এপ্রিল, কিভাবে 17 এপ্রিল হয়? ওই 10 এপ্রিল হবে, 10 এপ্রিল আমাদের অপশনে নাই, এই জন্য আমি এটাকে ব্ল্যাঙ্ক রেখে আসবো। ঠিক আছে, এরকম টাইপ প্রশ্ন অনেক সময় থাকে। হ্যাঁ, অনেক সময় থাকে। মুক্তিযুদ্ধ নিয়ে অনেকগুলো প্রশ্ন করছে গত বছর। দেখো কি বলছে, মুক্তিযুদ্ধে অবদানে রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়? আমরা জানি যে আমরা মুক্তিযুদ্ধে অবদানের জন্য অনেকগুলা খেতাব দিছিলাম। সর্বোচ্চ খেতাব কোনটা? বীরশ্রেষ্ঠ। তারপরে হচ্ছে গিয়ে বীর উত্তম, দেন বীর বিক্রম, দেন হচ্ছে গিয়ে বীর প্রতীক। ঠিক আছে, এটা নিয়ে আমি অনেকবার ক্লাসে বলছি, তারপরে কি লিখে দিব কিনা দেখি। তাহলে আসো, তাহলে আমরা জানি যে আমরা, আচ্ছা হ্যাঁ এভাবে লিখি, ওয়েট, দুই রকম লিখবো। দেখো পূর্বেরটা বর্তমানেরটা। কারণ আমরা জানি যে 4 জনের খেতাব বাতিল হয়েছে। ঠিক আছে, বীর শ্রেষ্ঠ, উপরে খেতাব লিখি, বীর শ্রেষ্ঠ, উত্তম বিক্রম প্রতীক, উত্তম বিক্রম প্রতীক। আমরা জানি যারা সবাই মারা গেছেন বীরশ্রেষ্ঠ, এটা নিয়ে গন্ডগোল নাই। ঠিক আছে, আমি একটা করে লিখি। হ্যাঁ, উত্তম 68 জন, বিক্রম কতজন? 175, এখানে 426, তার মানে সব মিলে কয়টা হয়? 676। এটা দেওয়া হয়েছিল 15 ডিসেম্বর 1973 সালে। দেন আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের সময় 4 জনের খেতাব বাতিল হয়েছে। এই 4 জন ছিল শেখ মুজিবের খুনি, এই 4 জনের খেতাব বাতিল করছে গেজেট পাস করে। এই জন্য কিন্তু আমরা বর্তমানটা সহ আমি লিখে দিলাম যে পরীক্ষায় যেটা থাকবে অপশনে সেটা দিবা। তাহলে এখানে 67, এখানে 174, এখানে 424, তাহলে কতজন হয়? 672। ঠিক আছে, এখন যেটা পরীক্ষা অপশন থাকে, দুইটা অপশন দিবে না, যে কোনো একটা অপশন দিবে। এদের মধ্যে আমরা 2 জন নারীকে বীর প্রতীক দিচ্ছি। কে কে? তারামন বিবি, সেতারা বেগম। তারামন বিবি, সেতারা বেগম, উনি ছিলেন ক্যাপ্টেন, ডাক্তার ক্যাপ্টেন। তারামন বিবি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। দেখো আমার বড় ভয় পাই যাবো একটু পরে, এত লিখতেছি। তাহলে 2 জন হবে বীর প্রতীক। ঠিক আছে, তারামন বিবি, সেতারা বেগম। আর কাকন বিবিকে কি বলা হয়েছিল? মুক্তির বেটি। তাই না? এটা কি মনে আছে তো? এটা মনে আছে তো? দেখো তো দেখি। তাহলে দুইটা অপশনই তোমরা দুইটাই পড়ে যাবা। পরীক্ষায় যেটা অপশন থাকে দুইটা অপশন দিবে না, কারণ যেটা বললাম যে বর্তমানে গেজেট পাস করে তো তোমার বাতিল করা হয়েছে 4 জনের খেতাব। তার মানে 4 জনের খেতাব বাতিল, এখন ওগুলো তারা দেয় নাই,
এই 4 জনের খেতাব তার ফিরায় দেয় নাই। সো আমার বর্তমানটা পড়াই তো সমীচীন, তাই না? তারপর আমি দুইটাই পড়ে যাব, পরীক্ষা যেটা থাকে অপশনে। আগে সুবিধা ছিল 676 বলতাম, এখন বলতে হবে 672 জন। ওকে, ক্লিয়ার? তারপর বিবি সেতারা বেগম, উনি ক্যাপ্টেন, উনি ডাক্তার, মানে উনি সেনাবাহিনীতে ছিলেন ডাক্তার। উনি হচ্ছে 2 নাম্বার সেক্টর, যারা ঢাকাতে ওখানে একটা হাসপাতাল ছিল, ওই হাসপাতালে উনি হচ্ছে গিয়ে মুক্তিযোদ্ধাদের কি যারা আহত হয়ে আসতেন তাদেরকে সেবা দিছেন। আর উনি ডিরেক্ট যুদ্ধ করছে কে? তারামন বিবি। তারামন বিবি মারা গেছেন, কাকন বিবি মারা গেছেন। এবং আমরা জানি কাকন বিবি খাসিয়া সম্প্রদায়ের। নো, এটাও লিখে দিলাম, যাও। এই যে এটা আমি একবার মোবাইল নাম্বার দিয়ে লিখে দিয়েছিলাম, বুঝছো? আবার মোবাইল নাম্বার দিয়ে ঘোরায়ও না, কারণ একটা মহিলার নাম্বার এই নাম্বারটা, ঠিক আছে? তো যাই হোক, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের এই জিনিসগুলা। আমাদের এখন বর্তমানগুলো জানা লাগবে, দুইটাই পড়বা, বর্তমানগুলো জানা লাগবে। এখন পরীক্ষা কোন অপশন থাকে তুমি কেমনে বলবা? দুইটা পড়ে যেতে সমস্যাটা কি? এখান থেকে তুমি জাস্ট একজনের জায়গায় বাদ দেবা, এখানে একজন বাদ, এখানে একজন বাদ, এখানে 2 জন বাদ, শেষ কাহিনী। তোমাকে তো আমি লিখেই দিলাম। এগুলা কি এই জিনিসগুলা কম লেখা হয়েছে? আমি এইগুলা 1000 বার, যতবারই আমি ক্লাস দিছি ততবার যদি এরকম কোনো প্রশ্ন থাকে এগুলো লিখে দিছে। আরেকটা প্রশ্ন যেটা একটু ঘুরায় দিতে পারে, আমরা জানি বীরশ্রেষ্ঠ যারা পাইছেন তারা সবাই মারা গেছেন। তার মানে যদি প্রশ্ন যদি এভাবে দেয়, জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব কোনটা? বীরুত্তম। আচ্ছা, এটাও লিখে দেই, জিয়াউর রহমান বীরুত্তম পাইছে। জিয়াউর রহমানকে নিয়ে পড়ে যাইও, বলা যায় না, প্রশ্ন আসতে পারে। জিয়াউর রহমান বীরুত্তম খেতাব পাইছেন। তারপর আমরা জানি 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। তারপরে জেড ফোর্সের অধিনায়ক। সো যদি বলা হয় যে জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব কোনটা, তাহলে কিন্তু বীরুত্তম। তখন আমার দাগাই দিয়ে শোনা বীরশ্রেষ্ঠ, কারণ বীরশ্রেষ্ঠ যারা পাইছে তারা সবাই মারা গেছেন। তার মানে জীবিতদের মধ্যে সর্বোচ্চ খেতাব আমার কি? বীরুত্তম। যেমন আমাদের বর্তমানে এখন জাতীয় সংসদের স্পিকার কে? বলো, জাতীয় সংসদের স্পিকার কে? উনিও কিন্তু এই খেতাব পাইছেন। সেটা কোনটা দেখে কে বলতে পারবা? আমি বলবো একটু পরে। তোমরা বলো যে আমার জাতীয় সংসদের বর্তমান স্পিকার, ওনার নাম হাফিজ উদ্দিন আহমেদ, উনি কোন খেতাবে ভূষিত হয়েছেন? দেখি বলো, খালি কম দেখি। কাকন বিবি কোনো খেতাব পাইছেন না, ওনাকে বলা হয় মুক্তির বেটি। তার নামটা গেজেটে, মানে গেজেটে আসে নাই, এই জন্যে তাকে বীর প্রতীক বলা হয় না। খবরদার, তাকে বীর প্রতীক বলতে চাই না আবার। 2 জনই বীর প্রতীক আমাদের নারীদের মধ্যে। বলো, অনেক কিছু লিখে ফেলছি। আসো দেখি এবার নেক্সট যাই। তোমাদের কাছে প্রশ্ন রেখে গেছি, এবার বলো, বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? আহা, তার মানে সদস্যপদ আমরা কমনওয়েলথে প্রথম ঢুকছি 18 এপ্রিল 1972। তারপর আমরা আস্তে আস্তে আমরা অনেকগুলা যে আমাদের যে বিভিন্ন রকম সংস্থা আছে পৃথিবীর, সেসব সংস্থায় আমরা জয়েন করছি। দেখো, জাতিসংঘ এটা কিন্তু একটা বলা যায় ইন্টারন্যাশনাল পার্ট থেকে কিন্তু প্রশ্নটা আসছে, তাই না? সো তোমরা এই জিনিসটা, এই বাংলাদেশ পার্ট থেকে আসবে না ইন্টারন্যাশনাল, এই জিনিসগুলো মাথায় রাখবা না। তোমাকে সাধারণ জ্ঞান সবকিছু পড়ে যেতে হবে। আমরা জাতিসংঘের সদস্যপদ লাভ করছি কবে? তোমরা সেটা অ্যান্সার করো। আমরা জানি 29তম অধিবেশনে 136তম সদস্য হিসেবে 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করছে। তাহলে বুঝতেই পারতেছো কোন সালে। দেন আমরা ওআইসিতে ঢুকছি কবে? এই বছরই, মানে 74-এ, 23 ফেব্রুয়ারি 74। আমরা কমনওয়েলথে ঢুকছি কবে? কমনওয়েলথ আমরা কমনওয়েলথে প্রথম ঢুকছি কবে? একটু কথা বললামই, 18 এপ্রিল 1972 সালে। ওকে, দেন আমরা জাতিসংঘের 41তম অধিবেশনের সভাপতিত্ব করছিলাম।
কবে? ইংলিশে লিখি, হ্যাঁ, এটাও ইংলিশে লিখি, সবই তো ইংলিশে লিখছি। 41তম 1986 সালে, এবং কে করছিল? হুমায়ুন রশিদ চৌধুরী। আমরা এই বছর আবারও জাতিসংঘের এই যে অধিবেশন, এই যে প্রতি বছর অধিবেশন বসে, এটা সভাপতিত্ব পদের জন্য এবারও আমরা লড়াই করতেছি, বুঝছো? এবারও আমরা দাঁড়াইছি, দেখা যাক, দেখি আমাদেরকে এবার সুযোগটা দেয় কিনা। আমরা একবারই করতে পারছিলাম সভাপতিত্ব 41তম অধিবেশনে 1986-এ হুমায়ুন রশিদ চৌধুরী। দেন আমরা বাংলাদেশ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য লাভ করছিলাম কয়বার? 2বার। সংক্ষেপে লিখলাম, হ্যাঁ। কবে কবে? 1979-80 সালে একবার, আর এটা কি 2001 সালে একবার। তো আমরা জানি যে এটা লিখেই দেই, যেহেতু আমরা পড়তেছি, নিরাপত্তা পরিষদে মেম্বার কয়টা? 15টা। কি? 5টা স্থায়ী আর 10টা অস্থায়ী মেম্বার। ঠিক আছে, অস্থায়ী মেম্বার আমাদের 2 বছর পর পর চেঞ্জ হয়, এই জন্য পড়া লাগে না। আমরা জানি এই 5টা স্থায়ী মেম্বারে কি আছে? ভেটো পাওয়ার দেওয়ার ক্ষমতা আছে। ভেটো একটা ল্যাটিন শব্দ, কি আমি মানি না। কে কার কার ক্ষমতা আছে? যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন। এবং আমরা জানি যে আমরা যখন জাতিসংঘে ঢুকতে গেছিলাম, 72 সালে ঢুকতে গেছিলাম, তখন আমাদেরকে চায়না আমাদেরকে ভেটো দিছিল। আর মুক্তিযুদ্ধের সময় যখন ইউএসএ যুদ্ধ বন্ধ করতে বলছিল, তখন রাশিয়া আমাদের পক্ষে ভেটো দিছিল। দুই জিনিস কিন্তু মুখে বলে দিলাম, লিখলাম না। ওকে, তাহলে এই যে দেখো 10টা অস্থায়ী মেম্বার, কি বললাম আমরা? 2 বছর পর পর চেঞ্জ হয়। ওই দেখো আমরা বাংলাদেশ 2বার ঢুকতে পারছিলাম, 2 বছর, এই জন্য এগুলো পড়া লাগে না, 2 বছর পর পর চেঞ্জ হয়। এগুলো আমরা অনেকবার ক্লাসে আমরা অনেকবারই বলছি। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম? যে আমরা বাংলাদেশ 29তম অধিবেশনে 136তম সদস্য হিসেবে 17 সেপ্টেম্বর 1974 সালে জাতিসংঘের মেম্বারশিপ লাভ করছিলাম। ঠিক আছে, পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে, হইতে পারে এটা আসে, নাহলে এটা আসে যে দেখলা এটা, অথবা বলতে পারে কততম অধিবেশনে আমরা কি বলে সদস্য লাভ করছি? 29তম অধিবেশনে। অথবা বলতে পারে যে আমরা কততম অধিবেশনে জাতিসংঘের সভাপতিত্ব করছিলাম? 1986-এ। আবার এই বছর মোস্ট প্রবাবলি মানে 81তম মনে হয় এই বছরটা, হ্যাঁ। তো এই বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতিত্বের জন্য এবার আমরাও নাম দিছি। দেখা যাক কি হয়। আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তার নামটা দেওয়া হয়েছে। দেখা যাক কে পায় এই বছরটা, হ্যাঁ। এবার আমরাও কি কম্পিট করতেছি, দেখা যাক। জুন মাসে খবর পাওয়া যাবে, জুন মাসেই ঠিক হবে যে সেপ্টেম্বরে, যে তোমার সেপ্টেম্বর মাসে 3য় মঙ্গলবারে যে অধিবেশন বসবে, এইবার কোন দেশ সেই অধিবেশনটাকে সভাপতিত্ব করবে। আমরাও এবার কম্পিটিশনের জন্য নাম দিছি, দেখা যাক কে পায় এবার। ঠিক আছে, বলে দিলাম কিন্তু অনেক কিছু। নেক্সট চাই আমরা, নেক্সট। কোন তারিখে বাংলাদেশের সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়? সর্বশেষ তো ছিল না, আমি ঢুকাইছি, কারণ এটা এখন শেষ হয়ে গেছে। যে আমরা জানি যে আমাদের যখন 5ই অগাস্টে 12তম জাতীয় সংসদ ভেঙে গেল, আপাজান পালায় গেল, তারপরে পরের দিন 6 অগাস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিছে। ভেঙে দেওয়ার পর আমরা জানি একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, এবং সেটা প্রায় 1.5 বছর শাসন করছে। তারপরে আমরা নতুন নির্বাচন দিছে, তারপর আমরা নির্বাচনে জয়লাভ করার পর একটা দল কি এখন ক্ষমতায় আসছে। তাহলে কোন সর্বশেষ অন্তর্বর্তী সরকার? তার মানে কি ডক্টর ইউনূস, ওনাকে নিয়ে প্রশ্ন আসছে, দেখবো আমরা। দেখো, আমরা জানি যে 8 আগস্ট, এগুলো আমি ক্লাসে অনেকবার পড়ছি, দেখছো, এগুলো কিন্তু প্রশ্নগুলো আসে 2024। তাহলে কোথায় 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 কোথায়? 8 আগস্ট।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনুস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করে? আমি যখন গতবার পড়াইছি, ডক্টর মোহাম্মদ ইউনুস পড়াইছি, আমি বলছিলাম দেখো ইউনুস যখন আমরা পড়াবো তুমি দেখবা যে উনি অনেক পুরস্কার পাইছে, কিন্তু একটাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি উনি নোবেল পাইছেন, শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন। এটাই কিন্তু পরীক্ষায় প্রশ্নটা আসে। আচ্ছা, গ্রামীণ ব্যাংক কবে হয়েছে প্রতিষ্ঠা? যদি এখন এগুলা তেমন মনে না আসবে, আমরা জানি যে উনি কিসে পাইছেন নোবেল পুরস্কার? শান্তিতে। এখানে ঘটনা আছে বলি, শান্তিতে নোবেল পাইছে 2006। এখানে কিন্তু গ্রামীণ ব্যাংক প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুস যৌথভাবে পাইছে, বুঝছো? ডক্টর মোহাম্মদ ইউনুস। তাহলে তো বুঝতেই পারছো কোনটা হবে, বলো 13 নম্বর কি হবে? ইয়েস, সবাই আশা করতে পারছে। এবং আমরা জানি উনি একমাত্র বাংলাদেশি হিসেবে পুরস্কার পাইছে, মানে নোবেল পুরস্কার একমাত্র বাংলাদেশি হিসেবে উনি একমাত্র বাংলাদেশি যিনি শান্তিতে নোবেল পুরস্কার পাইছেন। শান্তি না, কোন নোবেল পুরস্কার একমাত্র বাংলাদেশি হিসেবে উনিই পাইছেন, ঠিক আছে? যেমন আমরা জানি উপমহাদেশ থেকে 12 জন পাইছে নোবেল পুরস্কার, নোবেল বিজয়ী। হ্যাঁ, 9 জন ভারতীয়, 2 জন পাকিস্তানি। বাংলাদেশি কই কেন? পাকিস্তানি, এই যে উলালা পাকিস্তানি, বুঝছো? আর একজন বাংলাদেশি। তাহলে কয়জন হইতেছে? এবং আমরা জানি এশীয় হিসেবে প্রথম নোবেল বিজয়ী কে, বলো? কে লিখলাম আমি এটা, বলো? এশিয়া থেকে প্রথম নোবেল বিজয়ী কে, বলো? তারপর প্রথম মুসলমান হিসেবে কে নোবেল পুরস্কার জয়লাভ করছে, বলো দেখি। দুইটা প্রশ্ন করলাম, দেখো যে এশীয় থেকে প্রথম নোবেল বিজয়ী কে, কত সালে পাইছেন এবং কিসে? এটা পারা উচিত, কারণ তুমি দেখবা একটু পরে বাংলা কোশ্চেন ঢুকাই দিছে, বুঝছো? তোমার হচ্ছে গিয়ে মানবিকে কি বলে বাংলা কোশ্চেন ঢুকাই দিছে। আমি বললাম কি রে ভাই, বাংলা কোশ্চেন ঢুকাই দিছে কেন? এই দুটো পরে দেখবা, আমি তো অবাক হয়েছি, বুঝছো? বেগম রোকেয়ার বই কোনটি নয়, হ্যাঁ, এরকম প্রশ্ন করছে, মানবিকের মধ্যে বাংলা প্রশ্ন ঢুকাই দিছে। ইয়েস, তাহলে এশীয় হিসেবে প্রথম নোবেল বিজয়ী রবি ঠাকুর 1913 সালে, ঠিক আছে তো না? তারপরে হচ্ছে কি সাহিত্যে গীতাঞ্জলি, যেটাকে ইংলিশ আসলে সং অফ অরিজিন পাইছে, আসলে মেনলি গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ কি? সং অফারিংস। তারপরে প্রথম মুসলমান হিসেবে আনোয়ার সাদাত। ঘটনা অনেকবার বলছি, আজকেও কোনো ঘটনা বলবো না। আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট 1978 সালে। মিশর লিখছি? ওকে, তাহলে এটা কি হবে? এক প্রশ্ন পড়তে গিয়ে আরেকটা জিনিস তোমরা পড়ে যাবা, 2025 সালের নোবেল। আরেকটা পড়ে যাবা 2025 সালে, কোনটা পড়ে যাবা? সাহিত্য শান্তি, মাস্ট। যে মারিয়া করিনা মাচাতো, ভেনিজুয়েলার, ঠিক আছে? যেসব দেশে মানুষজন শান্তিতে নোবেল পুরস্কার পাইছে সেসব দেশ এখন অশান্তি, বুঝছো? ইয়েস, আজকে তোমাদের সাথে শেষ ক্লাস মেহেদি। আর কত রে ভাই, আর কত? তোমাদেরকে শেষ সেপ্টেম্বর মাস থেকে ক্লাস দিতেছি, আর কত বলো? আর কত ক্লাস করবো আমার, বলো? ক্লাস করতে করতে তো তোমরা অস্থির হয়ে যাওয়ার কথা যে এত ক্লাস নিছি আমরা। তাহলে তোমরা 25 সালের নোবেলটা দেখে যাবা। আমি তোমাদেরকে সবগুলো আমি দিছি, বাট মেইনলি আমার ইম্পর্টেন্ট শান্তিতে আর হচ্ছে কি সাহিত্য।
ঠিক আছে, আর বাকিগুলো একটু চোখ বুলায় যাবা। ধরো আরেকটা ধরতে পারো অর্থনীতি, বাকিগুলো চোখ বুলায় যাবা, কিন্তু আসলে দেখবা যে এই দেখো এই মারিয়া করিনা মাচাতো থেকে আসছে, সাহিত্যতে হাঙ্গেরি লেখক লাসলো ক্রাসকরখানা, এরকম একটা কঠিন নাম আছে, একটা দাঁত মুখ ভেঙা যায় আর কি, হ্যাঁ, সে পাইছে। সো এগুলো একটু কমন আর কি, হ্যাঁ, শান্তি আর কি সাহিত্য। আসো এবার দেখি আমরা নেক্সট যাই আমরা বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে। কত সোজা। অনুপাত কি? 10:6 অথবা 5:3। আচ্ছা, যদি বলতো যে মানচিত্র খচিত, তখন হয়তো ওইটার ডিজাইনার কে? শিবনারায়ণ দাস ছিল। শিবনারায়ণ দাস মানে তালবস্য খুব সম্ভবত। শিবনারায়ণ দাস। আর আমাদের এখন যে বর্তমানে আমরা যে জাতীয় পতাকাটা আমরা এখন যেটা ব্যবহার করি, সেটার ডিজাইনার আমরা জানি কে? কামরুল হাসান। আমরা জানি পতাকা প্লাস প্রতীক, জাতীয় প্রতীক, বিমানের লোগো, ঠিক আছে, এইগুলা সব ডিজাইনার কে? কামরুল হাসান। আর দেখো প্রতীকের ডিজাইনারটা কামরুল হাসান, আর যদি বলা হয় রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার, তাহলে আরেকজন, সেটা কে? এন সাহা বা এন সাহা, হ্যাঁ, নিত্যানন্দ সাহা আসলে নামটা, আসলে এন সাহায় বলা উচিত আসলে, হ্যাঁ, নিত্যানন্দ সাহা। জয়নুল আবেদিনের অনেক চিত্রকর্ম আছে, সংগ্রাম চিত্রকর্ম আছে, তাই না? আমরা জানি মনপুরা 70 আছে, গায়ের বধূ, নবান্ন, লিখতে লিখতে হয়রান হয়ে যাবো এরকম আর কি, এত মনপুরা 70, তারপরে কি নবান্ন চিত্রকর্ম, গায়ের বধূ, তারপর হচ্ছে গিয়ে মই টানা বা মই দেওয়া, ওই যে তুমি আমাদের 50 টাকা নোটে বাই করো মই টানা, হ্যাঁ, গায়ের বধূ, পায়ানিয়ার মা, সাঁওতাল রমণী, অনেকগুলো আছে ওনার জয়নুল আবেদিনের কি বিখ্যাত চিত্রকর্ম। এবং আমরা জানি যে জয়নুল আবেদিনের সংগ্রহশালা, এই যে চিত্রকর্মগুলোর সংগ্রহশালা কোথায় আছে? ময়মনসিংহে। আর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সেটা জাদুঘরটার নাম কি? জয়নুল লোক কারুশিল্প জাদুঘর, যেটা আমাদের একমাত্র কারুশিল্প জাদুঘর। সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস না শেষ, আর কত অনেক ক্লাস নেওয়া হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আর ক্লাস নেওয়া যাবে না। আচ্ছা, কামরুল হাসানের কিন্তু আবার চিত্রকর্ম আছে কি? 3 কন্যা, বিখ্যাত চিত্রকর্ম 3 কন্যা। তারপরে এই জানোয়ারদেরকে হত্যা করতে হবে, একটা ব্যঙ্গ চিত্রকর্ম আছে, ইয়া খানের মুখ। তারপরে হচ্ছে গিয়ে দেশ আছে, বিশ্ব বেহার খপ্পর, এগুলো সব হচ্ছে কামরুল হাসানের, ঠিক আছে। সো তাহলে আমি তারপরে মুখে মুখে বলে দিলাম আর কি। আর হামিদুর রহমান কি করছেন? শহীদ মিনারের ডিজাইনার, তাই না? না, এটাই বাকি ছিল। বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? যে খাত থেকে আমরা দেখো, আমরা কিন্তু এই 4টা জিনিসই কিন্তু আমরা কিন্তু বিদেশে রপ্তানি করি, কিন্তু আমরা সবচেয়ে বেশি আমাদের টাকা আয় হয়, আমরা বৈদেশিক মুদ্রা আমরা আয় করি আমরা তৈরি পোশাক অথবা কি রেডিমেড গার্মেন্টস থেকে। তৈরি পোশাক রপ্তানিতে আমরা বাংলাদেশ দ্বিতীয়, 1 নম্বরে অবশ্যই চায়না, ঠিক আছে, এটাও আসে পরীক্ষায়। না, সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কোনো কোর্স নাই, আমাদের তো সব ক্লাস আমরা পড়াই ফেলছি, আমাদের কোনো কোর্স নাই। এবার আসো নেক্সট যাই আমরা, দিবস দিয়ে আসছে, দেখো আন্তর্জাতিক নারী দিবস। দেখো এখন আমাদের এই যে সামনে আমাদের মে মাসে কিন্তু আমাদের অনেকগুলো দিবস আছে, হ্যাঁ, 1 মে দিবস অথবা শ্রমিক দিবসও বলে থাকি আমরা। 31 মে হচ্ছে গিয়ে ধূমপান মুক্ত দিবস, এই জিনিসগুলো একটু মনে রাখবা, হ্যাঁ। 8 মে দেখো কি আছে, রেড ক্রস দিবস। তারপরে হচ্ছে গিয়ে আমার এখানে বলছে নারী দিবস, সেটা হচ্ছে গিয়ে আমরা জানি নারী দিবস কবে বলো? এই যে দিবস দেখছো, ওই দেখো ইন্টারন্যাশনাল, তোমরা যে কে কইলো খালি বাংলাদেশ আসে, দেখো তোমরা খালি কোথা থেকে কোথায় সব কি দেখে আসো, ওখানে বলছে ভিডিওতে
খালি বাংলাদেশ আসে, ওখানে বলছে হেন তেন। কখন আসে? যখন ওরা উল্লেখ করে দেয়। যেমন একবার উল্লেখ করে দিছিল যে ব্র্যাকেটে বাংলাদেশ, তার মানে শুধু বাংলাদেশ পড়লেই হবে। বাট এখন বলতে সাধারণ জ্ঞান, কোনো বাংলাদেশ ইন্টারন্যাশনাল কোনো উল্লেখ করে দেয় নাই, যে কোনো খান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে 20টা কোশ্চেনের মধ্যে আসলে বাংলাদেশ পার্টটাই বেশি আসছে। তোর 80% বাংলাদেশ থেকে আসছে, 20% আমার থেকে আসছে ইন্টারন্যাশনাল থেকে আসছে। বাট আমাকে পড়তে হবে, ওই 20% জন্য আমাকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে কি হবে? 8ই মার্চ আমাদের নারী দিবস। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়? আমরা জানি 11টা সেক্টরে ভাগ করা হয়। কোনটি ব্যতিক্রম? 10 নাম্বারটা ব্যতিক্রম। কেন? এটা ছিল নৌবাহিনী দ্বারা ছিল পরিচালিত, কারণ এটা প্রায় আসে দেখবা এই 10 নাম্বার নিয়ে। হ্যাঁ, প্রশ্ন আসে কোন সেক্টরটি নৌ দ্বারা পরিচালিত ছিল অথবা নৌ কমান্ডো দ্বারা ছিল পরিচালিত। 10 নাম্বার। কোন সেক্টরে সেক্টর কমান্ডার নাই, মানে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। 10 নাম্বার। এই 10 নাম্বার নিয়ে হাজারবার প্রশ্ন আসতেছে। তাহলে এটা কি? নৌবাহিনী দ্বারা ছিল পরিচালিত বা নৌ কমান্ডো। ঠিক আছে, তারপর আমাদের আরেকটা আসে যে অপারেশন জ্যাকপট। এই অপারেশন জ্যাকপট কিন্তু আমাদের এই নৌ কমান্ডোরা করছিল। অপারেশন জ্যাকপট। ঠিক আছে, তো সেক্টর কমান্ডার আমি বলেই দিলাম, যেহেতু জিয়াউর রহমান এখন গুরুত্বপূর্ণ, আমি জিয়াউর রহমানকে বলে দিচ্ছি যে জির 1 নম্বরে জিয়াউর রহমান রফিকুল ইসলাম, তার মানে জিয়াউর রহমান ছিলেন 1 নম্বর সেক্টরে। তাহলে আমরা কি বললাম? 11টা সেক্টরে ভাগ করা হয়েছিল। ঢাকা কত নম্বরে? 2। ঢাকা শহরটা আর কি। হ্যাঁ, চট্টগ্রাম 1, তারপরে রাজশাহী, মানে এগুলা গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষার প্রশ্নগুলো আসে। 7 নম্বরে ছিল। আর মুজিবনগর বর্তমানে মেহেরপুর জেলায়, আগে ছিল ওই সময় কুষ্টিয়াতে 8। 1, 2, 7, 8 বারবার বলছি। কোন সালে সার্ক প্রতিষ্ঠা হয়? আমরা জানি সার্ক যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন দেশ ছিল 7টা, বর্তমানে কয়টা? 8টা। একসাথে হবে না লেখাটা? দাঁড়াও, এখানে লিখি। এমবিবিএস স্পেন, দেখছো? 8টা দেশ এখন। ঠিক আছে, কি কি? মালদ্বীপ, ভুটান, বিডি লিখলাম। হ্যাঁ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান সংক্ষেপে লিখলাম, আফগানিস্তান, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল। দেন আমরা জানি যে হেডকোয়ার্টার কোথায়? কাঠমান্ডুতে। তারপরে হচ্ছে গিয়ে মহাসচিবকে বর্তমানে গোলাম সারওয়ার বাংলাদেশের চেয়ারম্যান কে? বল দেখি, চেয়ারম্যান কে হবে? বলো দেখি। বর্তমান চেয়ারম্যান, বর্তমান। তারপর আমরা জানি যে সার্কের স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমান। তোমার প্রথম হচ্ছে গিয়ে সম্মেলন ঢাকাতে হয়েছে। সর্বশেষ সম্মেলন আমরা জানি যখন যে সম্মেলনটা সর্বশেষ যেখানে হয় সেই দেশেরই প্রধান চেয়ারম্যান হয়। তো আমরা জানি যে সর্বশেষ সম্মেলন 2014 সালে হয়েছে। কোথায়? নেপালে। তাই নেপালে যিনি প্রধানমন্ত্রী হন তিনি হইতেন সার্কের বর্তমান চেয়ারম্যান। তার মানে অবভিয়াসলি এখন বালেন্দ্র শাহ, নেপাল। তাহলে কি হবে? 1985। কোথায়? 1985-এ। তাহলে সার্ক যখন প্রতিষ্ঠা হয়েছিল দেশ ছিল কয়টা? 7টা, বর্তমানে 8টা। কে ঢুকছে লাস্ট? আফগানিস্তান, এটা সর্বশেষ, বাকিগুলো আগেই ছিল। মহাসচিবকে গোলাম সারওয়ার বাংলাদেশ থেকে হয়েছেন। বর্তমান চেয়ারম্যান বালেন্দ্র শাহ নেপালে, কারণ যেহেতু নেপালে আমার সর্বশেষ সম্মেলন হয়েছে। নেক্সট সম্মেলন কবে হবে আল্লাহ মালুম, জানি না আমরা। এই যে স্থগিত হয়েছে, আর সম্মেলন হওয়ার কোনো নামগন্ধ আমরা দেখতে পাচ্ছি না।
যে যেমনে পারো লেখো, বিএনপি ইজ এমবিএ, হ্যাঁ লেখো, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, যে যেমনে পারো লিখতে পারো, কোনো প্রবলেম নাই, যে যেমনে মনে রাখতে পারো, মনে রাখতে পারলেই হয়েছে, ঠিক আছে, মনে রাখতে পারলেই হয়েছে। আসো তাহলে নেক্সট যাই, ঠিক আছে না, এমবিবিএস পেইন সবই তো লিখছি না, হ্যাঁ সবই লেখা হয়েছে। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি? খেয়াল করে দেখো, আমাদের যে আমরা যে দিবসগুলো পড়ি, বাংলাদেশের যে দিবসগুলা, যেমন 14ই ফেব্রুয়ারি জাতীয় সুন্দরবন দিবস, কিন্তু আমরা যদি স্পেসিফিক্যালি যদি বলি যে জাতীয় দিবস কোনটি, তাহলে আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস। তাহলে কবে হবে? 26শে মার্চ। 21শে ফেব্রুয়ারি কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। 17ই নভেম্বর 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে স্বীকৃতি দিছে। 2000 সাল থেকে পুরা পৃথিবীতে হচ্ছে গিয়া এই দিবসটা পালন করা হচ্ছে। 21শে ফেব্রুয়ারি আমরা শহীদ দিবসে পালন করি, আবার কি পালন করি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এবার আমরা আসি কত সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, কারণ যেহেতু অনেক বছর পর আবার এনইউতে পরীক্ষা হয়েছে, সো এই জন্য ওরা এখান থেকে প্রশ্নটা করছে, এবং গত বছর আমি ক্লাসে এটা দেখাইছিলাম, এই জন্য এবার আমি আনছি, ঠিক আছে, যে কত সালে জাতীয় বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছে। এনইউ প্রতিষ্ঠা হয়েছে 92 সালে, 1992। মেহেদী হাসান বলছে 1999। না, এত দেরি না, এত দেরি না। তুমি কি তোমার জন্মদিবসের দিন কইলা নাকি মেহেদী হাসান 1999? তোমাকে জন্মদিন কবে, তোমাদের জন্ম সাল কবে মেহেদী হাসান? আসো তাহলে এই 20টা ছিল সবার জন্য কমন। খেয়াল করে দেখো, এই 20টা ছিল সায়েন্স আর্টস কমন, 3 বিভাগের জন্য কমন ছিল। চলো তাহলে আমরা বাকি প্রশ্নগুলো দেখি। যেহেতু আমরা কম আর্টস নিয়ে কাজ করি, মানে আমাদের মানে বিভাগ পরিবর্তন নিয়ে, এই জন্য আমি বিভাগ পরিবর্তনে আমি কোশ্চেনগুলো দেখাবো 40। আমার আবার জিজ্ঞেস করো না সায়েন্সের জন্য কোশ্চেন কই, ভাই আমি সায়েন্স পড়াই না, ঠিক আছে। সো মানবিকের এই 40টা প্রশ্ন আমি দেখাই দিই, যে তাহলে বুঝতে পারবা যে কোনখান থেকে প্রশ্নগুলো আসছে। ওকে, তাহলে চলো আমরা তাহলে 20টা প্রশ্ন কমন প্রশ্ন দেখাই ফেললাম, এখন আমরা মানবিকের প্রশ্নগুলো দেখাই দিই। অ্যাটর্নি জেনারেল নিয়োগ দান করেন কেন? এটা পৌরনীতি থেকে প্রশ্ন আসছে, বোঝা যাচ্ছে এটা পৌরনীতির প্রশ্ন। আমরা জানি অ্যাটর্নি জেনারেল কি সাংবিধানিক প্রতিষ্ঠান। তো সাংবিধানিক প্রতিষ্ঠানে যারাই থাকেন তাদেরকে কে নিয়োগ দেন বলো দেখি। আচ্ছা, যারা সায়েন্স না, তারা মানে অন্য এটা দেখতে পারো, কিছু কিছু কোশ্চেন আসলে কমন প্রশ্ন, এটা দেখতে পারো, না হলে তুমি যে চলে যেতে পারো, সমস্যা নাই। আমরা জানি যে সাংবিধানিক প্রতিষ্ঠান যে যারা থাকেন, যেমন অ্যাটর্নি জেনারেল, হ্যাঁ, তারপরে পিএসসির চেয়ারম্যান, তারপরে হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, সবাইকে নিয়োগ দেন কে? রাষ্ট্রপতি। আচ্ছা, এবার আসি আমরা আমাদের আমাদের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে বলো দেখি। অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়েছে, বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল কে? ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তার ডাক নাম কাজল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ঠিক আছে। অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়েছে। আরে আজকে বোর্ড ঝামেলা করতেছে। অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, আমাদের বর্তমান প্রধান বিচারপতি কে? এই যে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন কিন্তু রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিকেও নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাহলে বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আগের জন যিনি ছিলেন তিনি অবসরে চলে গেছেন, কারণ তার বয়স 67 হয়ে গেছে। বোঝা গেছে? জিকে বই পড়লে কি লিখছো?
জিকে বই পড়লে সকল জব সহ সকল ইউনিভার্সিটি, জব সহ, জবের ইউনিভার্সিটি অ্যাডমিশন কভার হবে, ইউনিভার্সিটির অ্যাডমিশন কভার হবে। আসো, নিচের কোনটি বেগম রোকেয়ার রচনা? দেখছো বললাম না যে ঠাস করে করছে কি বাংলা প্রশ্ন ঢুকাই দিচ্ছে, দেখো ঠাস করে বাংলা প্রশ্ন ঢুকাই দিচ্ছে, বাংলা একটা প্রশ্ন ঢুকাই দিচ্ছে দেখো। আচ্ছা, বেগম রোকেয়া দিবস কবে? বেগম রোকেয়া দিবস 9 ডিসেম্বর, কারণ তার জন্মদিন মৃত্যুদিন একই দিন, তাই না? খেয়াল করে দেখো, ডাকঘর কার? রবি ঠাকুর, নাটক তাই না? নাটক তো মনে হয়। কবর, এটাও নাটক, মুনির চৌধুরী। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক মুনির চৌধুরীর কবর। দেয়াল হুমায়ুন আহমেদের, তার সর্বশেষ উপন্যাস হুমায়ুন আহমেদের, মানে মারা যাওয়ার আগে উনি এটা লিখে গেছিলেন। তাহলে বাকি রইল কি? অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন বা সুলতানাস ড্রিম, এগুলো সব কার? বেগম রোকেয়ার। কি হবে? ডি হবে অ্যান্সার। ওকে, 9 ডিসেম্বর বোঝা যায়? আমার হাতের লেখা তো খারাপ, পরে বলবো এটা কি লিখে রাখছি। 9 ডিসেম্বর। ওকে, আসো 3 নাম্বার দেখি। ওই যে নেক্সট বললাম না যে একটু আগে যে এই কোশ্চেন দেখো, এই এসডিজি নিয়ে নর্মাল জিকে তো দিছে, আবার এখানেও দিছে, ঠিক আছে? তাহলে এটা এসডিজি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এসডিজি। তাহলে একটু আগে লিখছি আমরা 16 থেকে 30, তাহলে পড়া হয়ে গেছে, তোমরা নিজেরাও পারছো এটা। 30। মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তাকে, এটাও পৌরনীতি। বাহ, আমি পড়াই পৌরনীতি, এখান থেকে প্রশ্ন করছে পৌরনীতি থেকে। 40 প্রশ্ন তো অনেকখান থেকে তো করা যায়। প্রধান নির্বাহী কর্মকর্তা, যখনই কর্মকর্তা বলছে তখনই তো বোঝা উচিত যে কি হওয়া উচিত। বলো 4 নাম্বার কি হবে? যদি বলতো প্রধান, আচ্ছা নির্বাহী প্রধান, যদি বলতো কর্মকর্তা না, যদি বলতো যে নির্বাহী প্রধান, তাহলে মন্ত্রী হইতো। কিন্তু কর্মকর্তা, আমরা জানি যে কর্মকর্তা ওখানে কি আমাদের যে সচিবালয়, তাই না? আমাদের প্রশাসনের কেন্দ্রবিন্দু কি? সচিবালয়। তাহলে ওই যে সচিবালয়ের যে কি বলে আমাদের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়, তো ওই সচিবালয় কিন্তু আমরা জানি কর্মকর্তা কারাই, যে সচিব, উপসচিব, এরাই, তাই না? তাহলে আমি জানি টপে কি আছে আমার? সিনিয়র সচিব, তারপরে হচ্ছে কি সচিব। তাহলে এখানে আমার সিনিয়র সচিব নাই, তার মানে আমার কি হবে? সচিব হবে। এখানে অ্যান্সারটা কি হবে? সচিব। ঠিক আছে? বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ? এটা আমি নর্মাল তোমাকে পড়াইছি, এটা ভূগোল থেকেও আসছে। দেখছো, আমরা যারা জিকে পড়ি তারা কিন্তু এগুলো পড়ি আমরা, তাহলে তখন দেখো তোমাদের এগুলো তখন এক্সট্রা ভাবে আলাদাভাবে পড়া লাগে না। তোমাদেরকে আমরা এগুলো পড়াইছি, এই জিনিসগুলো আমাদের পড়ানো হয়েছে যে বঙ্গোপসাগর কোন মহাসাগরের অংশ। আমরা জানি যে আমাদের যে বঙ্গোপসাগর সেটা হচ্ছে কি ভারত মহাসাগরের অংশ। আমাদের যে পৃথিবীতে যে 5টা বড় বড় মহাসাগর আছে, যার মধ্যে আমরা জানি প্রশান্ত মহাসাগর কি বৃহত্তম মহাসাগর, তাই না? প্লাস গভীরতম মহাসাগর মারিয়ানা ট্রেঞ্চ, তাই না? সবচেয়ে গভীরতম স্থানের নাম কি? মারিয়ানা ট্রেঞ্চ। তাহলে কি হবে অ্যান্সারটা? ভারত মহাসাগর। ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে কি আমার আটলান্টিক। আমরা জানি এই আটলান্টিক মহাসাগরে কি ডুবছিল? টাইটানিক জাহাজ। ঠিক কিনা দেখো তো? টাইটানিক জাহাজ কবে? 1912 সালে। এখন আমি এমন না যে এগুলা একই রাশি যেগুলো বলবো, তো হঠাৎ করে মনে হলো তাই আমি বলে দিলাম। এটাও আসে যে টাইটানিক জাহাজ কোন মহাসাগরে ডুবে গেছিল? আইসবার্গ, তাই না? বরফখণ্ডের সাথে আঘাত লাগার পর টাইটানিক জাহাজটা ডুবে যায়। এবং কোথায়? আটলান্টিক মহাসাগরে। সে ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল। তো ইংল্যান্ড থেকে আমি ইউরোপ থেকে যখন আমি আমেরিকার দিকে যখন যাব, আমাকে সবচেয়ে বড় এই আটলান্টিক মহাসাগর পার করে যেতে হবে। আমি নিজেও পার করে গেছি। ঠিক আছে? সো তার মানে কি হবে অ্যান্সারটা? আটলান্টিক মহাসাগর। দেখো, এটা একটা ইন্টারন্যাশনাল প্রশ্ন। পৃথিবীর বৃহৎ রাষ্ট্র কোনটি? এখন তুমি বলো আমাকে কোন কোন ক্যাটাগরিতে ফালাবা? এটা তো আমরা পড়ি ইন্টারন্যাশনাল, তাই না?
তাহলে পৃথিবী তোমার নিজেরই, এই জন্য বললাম যে তোমরা যারা বলতেছো যে ইন্টারন্যাশনাল পড়বো কিনা, তুমি দেখো তোমার মানবিকে তো এগুলা তোমাকে চলে আসতেছে। আচ্ছা, কি বলছে পৃথিবীর বৃহৎ রাষ্ট্র কোনটি? এটা আসলে আয়তনেই মিন করছে, আয়তনে পৃথিবীর বড় রাষ্ট্র কোনটি। আচ্ছা, জনসংখ্যায় বড় রাষ্ট্র কোনটা বলো তো দেখি। জনসংখ্যায় ভারত, ঠিক আছে। আর আয়তনেও ও জনসংখ্যায় ছোট, সেটা হচ্ছে গিয়ে ভ্যাটিকান সিটি। এটা কিন্তু পৃথিবীর মধ্যে, হ্যাঁ পৃথিবীর মধ্যে। এশিয়ারটা অনেক সময় আসে। এশিয়ার মধ্যে যদি বলা হয় যে এশিয়ার মধ্যে আয়তনে ছোট জনসংখ্যায় ছোট, তাহলে মালদ্বীপ হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বড় রাষ্ট্র, এটা দ্বিতীয়। তাহলে এটা হচ্ছে না, ঠিক আছে। তাহলে কি হবে? রাশিয়া। আসো এবার 7 নম্বরে আসি। এটাও আমার পৌরনীতি থেকে প্রশ্ন দিছে। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটা? আমরা বলি না যে কয়েকটা গ্রাম মিলে একটা ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে হচ্ছে গিয়ে একটা থানা বা উপজেলা, কয়েকটা উপজেলা নিয়ে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে একটা কি তোমার বিভাগ, আবার কতগুলো বিভাগ নিয়ে একটা পুরো দেশ, তাই না? এভাবে তো আমরা ভাগ করছি। তাহলে অবভিয়াসলি তার মানে সবচেয়ে সর্বনিম্ন স্তর হবে কি আমার ইউনিয়ন পরিষদ। নির্বাচন হয়, তাই না? ইউনিয়ন পরিষদ। এবার আমরা আসি 8 নম্বরে। বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া কোন প্রতিষ্ঠান কর্তৃক প্রকাশিত হয়েছে? আমি ক্লাসে পড়াইছিলাম, দেখি কে বলতে পারবা, দেখি বলো। আচ্ছা, বাংলা একাডেমি আমার প্রতিষ্ঠা হয়েছে কবে? 3 ডিসেম্বর 1955 সালে। তাই 3 ডিসেম্বর পালন করা হয় বাংলা একাডেমি দিবস। ভাষা আন্দোলনের পর আমরা, ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা এই বাংলা একাডেমি প্রতিষ্ঠা করছি। যে বাংলা একাডেমির আগের নাম কি ছিল? বর্ধমান হাউস। অনেক কিছু তো বলা যায়, বলার তো শেষ নাই। সাধারণ জ্ঞানে প্রশ্ন অনেক কিছু। বলো, কে বাংলাপিডিয়াটা বের করছিল? 10 খণ্ডের, হ্যাঁ 10 খণ্ডের। হ্যাঁ, এশিয়াটিক সোসাইটি, ঠিক আছে। কত খণ্ডের? 10 খণ্ডের। কত সালে বঙ্গভঙ্গ রদ হয়? খেয়াল করো, রদ বলছে। যদি বলতো বঙ্গভঙ্গ 1905, কে করছে? লর্ড কার্জন। এরপর আমরা জানি বঙ্গভঙ্গের ফলে স্বদেশী আন্দোলন হয়েছিল 1906 সালে। তারপর আমরা জানি বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। কে করেন? লর্ড হার্ডিঞ্জ। এটা থাকতে পারে, অথবা থাকতে পারে যে আমরা জানি যে এই সময় রাজা পঞ্চম জর্জ অভিষেক অনুষ্ঠান হয়েছিল দিল্লিতে। অভিষেক অনুষ্ঠানে উনি ঘোষণা করেন। ঠিক আছে, যে হয় লর্ড হার্ডিঞ্জ থাকতে পারে, না হলে রাজা পঞ্চম জর্জ। কারণ যেহেতু উনি ঘোষণাটা করছিলেন, রাজা পঞ্চম জর্জের অভিষেক অনুষ্ঠান ছিল দিল্লিতে, ওই দিল্লির দরবারে উনি ঘোষণা করছেন বঙ্গভঙ্গ রদ, মানে যে দুই বাংলা আবারও কি একত্র হয়ে যাবে। আমরা জানি যে যখন বঙ্গভঙ্গ হয় তখন পূর্ব বাংলা ও আসাম নিয়ে একটা প্রদেশ হয়েছিল, যার লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? ব্যামফিল্ড ফুলার। আর পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এটা নিয়ে করা হয়েছিল পশ্চিমবঙ্গ, যেটার লেফটেন্যান্ট গভর্নর কে ছিল? তোমার হচ্ছে গেলে অ্যান্ড্রু ফ্রেজার। তাহলে আমাদের এদিকে ছিল ফুলার। এই যে ফুলার রোড, তোমার ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সময় দেখছো না ফুলার রোড? উদয়ন স্কুল কোথায় ছিল? ফুলার রোড। এই দেখো ফুলার ছিল, এই ব্যামফিল্ড ফুলারের নামে এই ফুলার রোডের নামকরণ।
তাহলে কি হবে 11 সাল। রদ বলছে 11, যদি বলতো শুধু বঙ্গভঙ্গ তাহলে হয়তো 5। স্বদেশী আন্দোলন আমরা কি দেখছিলাম যে বিলাতি পণ্য বয়কট, ব্রিটিশ পণ্য বয়কট, স্বদেশী পণ্য ব্যবহার, এটাই ছিল স্বদেশী আন্দোলনের মূল থিম। তাহলে এটা ইতিহাস, তাহলে এটা ইতিহাস থেকে প্রশ্ন আসছে। সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস কোথায় ছিল? বাংলা প্রশ্ন ঢুকাই দিছে, আমি তো অবাক যে কি রে ভাই বাংলা প্রশ্ন ঢুকাই দিছে কেন? হ্যাঁ এগুলো তো বাংলাতে, এগুলো কি আমরা এতে পড়ি সাবজেক্টিভ এতে কোথাও পড়ি বলো? বাংলা প্রশ্ন ঢুকাই দিছে, কি কইতাম কও। এটা হবে আসাম, তার পৈতৃক নিবাস ছিল কোথায়? আসাম। 11 নাম্বার দেখি আমরা, তথ্য আইসিটি থেকে ইজি প্রশ্ন দিছে, এত কঠিন কিছু দেয় নাই, সো আমার কাছে মনে হয় না যে আইসিটি থেকে এত ভারী কোনো প্রশ্ন করবে এই বছরও। তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি? এই যে তোমার সাথে আমার যোগাযোগ হইতেছে, তাই না? তুমি আমার ক্লাসটা দেখতে পারতেছো বা আমিও ক্লাসটা নিতে পারতেছি, কিসের? ইন্টারনেট, তাই না? সো ইন্টারনেট আমার জরুরি, তাই না? প্রধান উপকরণ। ইন্টারনেট না থাকলে তুমি আমার সাথে যুক্ত হইতে পারবা না। 10-এর বি, আচ্ছা তোমার 10-এ আছে অনেকে এখনো। 11 কি হবে? ডি হবে। এবার আসো, সমাজের প্রাথমিক একক, অথবা এটা সমাজ বিজ্ঞান থেকে আসছে মনে খুব সম্ভবত, আরেকটা বলা যায় যে আমাদের আদি সংগঠন কোনটা? এভাবে আসতে পারে, যেটা আমরা পরিণতিতে পড়ি, আদি সংগঠন আমরা জানি কি হবে? পরিবার। তাহলে সমাজের প্রাথমিক একক বা আদি সংগঠন আমাদের কি? পরিবার। এবার আমরা আসি, মানুষের মন ও আচরণকে কি বলা হয়? দেখো মন ও আচরণ তার মানে কি? এটা মনোবিজ্ঞান। ঠিক আসছে, তার মানে এটা কি হবে? হ্যাঁ না, আচরণ টাচরণ দিয়ে বলতে তার মানে কি? কোন বিজ্ঞান হবে? মনোবিজ্ঞান, সাইকোলজি, তাই না? তোমাদের আর্টসে এত 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 সাবজেক্ট, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি? এই দেখো একটু আগে কিন্তু আমরা 20 নম্বরে পড়ে ফেলছি, ঠিক আছে? 20 নম্বর আমরা পড়ে ফেলছি, 14 নম্বরটা বলো কি হবে? একটু আগে আমরা 20 নম্বরটা পড়ে ফেলছি। আমরা জানি যে তৈরি পোশাক, আমরা সবগুলোই তো আমরা রপ্তানি করি, আমরা কিন্তু পাট, ঔষধ, চা, তৈরি সবই রপ্তানি করি, কিন্তু আমরা সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস থেকে, তাই এটাকে বলা হয় প্রধান রপ্তানি পণ্য। এমন না যে বাকিগুলো রপ্তানি করি না, অবভিয়াসলি আমরা বাকিগুলো রপ্তানি করি। এটাও একটা ইতিহাসের প্রশ্ন। ফরাজি আন্দোলন, আমরা জানি যে এই যে ফরাজি কোথা থেকে আসছে? ফরজ শব্দ থেকে আসছে। ফরজ মানে কি? অত্যাবশ্যকীয়। আল্লাহ, কবে পড়ালাম? 2 দিন আগে তো পড়ালাম এটা, কোথায় জানি, কোথায় জানি। আমরা জানি দেখো মজনু শাহ উনি ছিলেন কি? ফকির সন্ন্যাসী আন্দোলনে, তাই না? শেরে বাংলাকে ফজলুল হক কি করছেন? শেরে বাংলাকে ফজলুল হক উনি হচ্ছেন গিয়ে লাহোর প্রস্তাব দিছেন। এই কোশ্চেনটা একটু পরে দেখবো, এটাও আইছে। লাহোর প্রস্তাব দিছেন 23 মার্চ 1940। মীর নিসার আলী তিতুমির, তিতুমিরের পুরা নাম হচ্ছে কি? মীর নিসার আলী, তাই না? তিতুমির কি করছে? বাঁশের কেল্লা নির্মাণ করছিল নারিকেল বাড়িয়াতে। আমরা জানি হাজী শরীয়তুল্লাহ এই ফরাজি আন্দোলনের নেতা ছিলেন, এবং এটার কেন্দ্র ছিল কোথায়? ফরিদপুর। তারপরে হচ্ছে কি আমরা জানি যে হাজী শরীয়তুল্লাহ মারা যাওয়ার পর তার ছেলে কি? মুহসিন উদ্দিন দুদু মিয়া ফরাজি আন্দোলনটাকে আগায় নিয়ে গেছিলেন। দুদু মিয়া একটা কথা বলছিলেন যে তোমার জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এ কথাটা বলছিলেন। এবার আসো, আবার আবার এটা লিখে দেই যে কই গেল? একে ফজলুল হক কি ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। সালে যখন নির্বাচন হয় তখন উনি অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ঋণ সালিসি বোর্ড তৈরি করেন, এগুলা সব হচ্ছে কি আমরা পড়াইছি। এই দেখো আবারও ইতিহাস, এটা ইসলামের ইতিহাস বলা যায়, তাই না? ইসলামের ইতিহাস এটা।
আমরাও পড়ছি, নর্মাল জিকে তো পড়ছি আমরা। তাজমহল কে নির্মাণ করেন? যাকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। হুমায়ুন কি বলছেন বাংলাকে? জান্নাতাবাদ। আকবর কি করছেন? নববর্ষ চালু করছেন, বাংলা নববর্ষ বা কোন নববর্ষ? নববর্ষ চালু। জিজিয়া তীর্থকর বাতিল। জিজিয়া তীর্থকর বাতিল। তারপর কি করছে? দিন ইলাহি নামে একটা ধর্মের প্রবর্তন করছেন। কে? আকবর। আমরা জানি সম্রাট জাহাঙ্গীরের সময়ে আমাদের ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় 1610 সালে। কে নামকরণ করেন? বাংলার প্রথম সুবেদার ইসলাম খান। দেখছো আজকে বোর্ড ভয় পাইছে, এত লেখা লিখতেছি। ইসলাম খান। তখন ঢাকার নামকরণ করা হয় এই সম্রাট জাহাঙ্গীরের নামে, জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি? তুজুকি জাহাঙ্গীর। ঠিক আছে, এবার আসো সম্রাট শাহজাহানকে আমরা কি বলছি? প্রিন্স অফ বিল্ডার্স। তিনি কি নির্মাণ করছেন? তাজমহল নির্মাণ করছেন। তারপরে হচ্ছে গিয়ে শালিমার উদ্যান, ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন। কিন্তু বিখ্যাত কি? তাজমহল, যেটা তিনি কি তার স্ত্রী মমতাজ মহলের সমাধির উপরে তিনি নির্মাণ করছিলেন। ওখান থেকে নামকরণ কি? তাজমহল। কোথায় এটা? আগ্রা। আগ্রার তাজমহল আমরা বলি, তাই না? আগ্রাটা কোথায় পড়ছে? ইউপি, উত্তরপ্রদেশ। কোথায়? ভারতে। দেখো অনেক কিছু লিখে দিলাম, তাহলে কি হবে অ্যান্সারটা? তাজমহল নির্মাণ করে কে? সম্রাট শাহজাহান। আর এই যে তাজমহলটা কোন নদীর তীরে? যমুনা নদীর তীরে। না, আচ্ছা এবার আমরা দেখি সকল কর্মক্ষমতা উৎস কি? ওই যে আবারও সেই দেখো একই টাইপ প্রশ্ন একটু আগে আমরা দেখছি। সকল কর্মক্ষমতার উৎস অফকোর্স সূর্য। আচ্ছা এবার আমরা আসি, মানসিক চাপ সৃষ্টি হলে কোন গ্রন্থে হরমোন নিঃসৃত ব্যাহত হয়? এটা ধরা যায় মনোবিজ্ঞান থেকে মেবি প্রশ্নটা আসছে। ঠিক আছে, এটা হবে হচ্ছে গিয়ে তোমার কি হবে অ্যান্সার বলো? এটা হবে পিটুইটারি। হয় গার্হস্থ্য থেকে আসছে, নাহলে মনোবিজ্ঞান থেকে আসছে। হ্যাঁ, মনোবিজ্ঞান থেকে হওয়ার পসিবিলিটি বেশি। খাদ্যে আমিষের উৎস কি? এটা গার্হস্থ্য থেকে আসছে। গার্হস্থ্য থেকে প্রশ্ন আসছে, সবার কি গার্হস্থ্য আছে? গার্হস্থ্য, গার্হস্থ্য কিভাবে বানানটা? খাদ্যে আমিষের উৎস কি? প্রোটিন। তাই আমরা বলি না, আমরা বলি না বেশি বেশি মাংস খাও, ডিম খাও, বলি আমরা মাংস মাংস বলি আমরা, তাই না? ভাতে আমরা কি? কার্বোহাইড্রেট, শর্করা। ভাতে আমার কি? কার্বোহাইড্রেট, শর্করা। বেশি বেশি তোমার যখন বলে প্রোটিন খাওয়ার জন্য, বলো মাছ মাংস খাও, মাছ মাংস, মাছ মাংস খাইবা, তাহলে তুমি প্রোটিন পাবা। প্রোটিন মানে আমিষ, তাহলে কি হবে? বি হবে। প্রোটিন পর্যন্ত চলে গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি দিছি তো, শেয়ার করছি তো। খাদ্য আমিষ পড়াচ্ছেন, এই প্রশ্ন আসছে গত বছরের, এটা মানবিকের পাঠটা থেকে আসছে। ওই 20 নাম্বারটা তো সবার জন্য কমন, এটা তো পড়াইছি, দিছি তো ক্লাসটা, শেয়ার দিছি। ঠিক আছে, তাহলে কি মাছ মাংস, হয় মাছ থাকবে নালে মাংস থাকবে। তো এখানে কি আছে? মাংস আছে। তোমরা কি বেশি বেশি প্রোটিন খাও?
তাহলে শর্করা কি কার্বোহাইড্রেট বলি না আমরা? হ্যাঁ, এই যে আমরা যারা হচ্ছে মোটা মানুষ, হ্যাঁ, আমাদেরকে বলা হয় যে কার্বোহাইড্রেট কম খাইতে, ভাত কম খাইতে কয়, বুঝছো? আসলেই কিন্তু ভাত কম খাইলে কিন্তু তোমার অনেক কি মানে লাগে, হালকা লাগে। হ্যাঁ, কিন্তু আমরা এই ক্লাস টাস নিলে আর ভাত ছাড়া থাকা যায় না আর কি। তো যাই হোক, তাহলে 19 গেল। এবার আসি আমরা, কে বলেছিলেন মানুষ একটি সামাজিক জীব বা সামাজিক প্রাণী? বলো, কে বলছিলেন? এই আজকে এখান থেকে দুইটা উক্তি আসছে। এটা আমরা কোথায় পড়ি? সিভিক্সে পড়ি, পৌরনীতিতে পড়ি, নর্মালও পড়ি আমরা, তাই না? আমরা যখন হচ্ছে গিয়ে উক্তি পড়াইছিলাম তখন পড়াইছিলাম যে মানুষ একটি সামাজিক জীব, ঠিক আছে? যে সমাজে বাস করে না সে হয় দেবতা না হয় পশু। এই কথাটাও বলছিলেন একই মানুষ, যিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক। যিনি রাষ্ট্রবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। তাহলে কি হবে? অ্যারিস্টটল। মেহেদি বলছে ভাত কম খাবেন, বিরিয়ানি বেশি খাবেন। দে আমারে পাঠা, খাওয়াইছিস আমারে? বিরিয়ানি খাওয়াইছিস? হ্যাঁ, তোদের জন্য এত ক্লাস দিতেছি, আমার একটু খাওয়াইলি না তো তোরা। কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়? দেখো, এটা কিন্তু আমরা কোথায় পড়ছি? আমরা ইন্টারন্যাশনাল পার্টে পড়ছি, তাই না? নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, সূর্যোদয়ের দেশ, ভূমিকম্পের দেশ। আজকে দেখি বোর্ড ফাইটটা যাবে, বুঝছো, আমার লেখাতে, তাও তো কমই লিখতেছি। ভূমিকম্পের দেশ। গ্রিনল্যান্ড কি পৃথিবীর বৃহত্তম দ্বীপ? যে জানেন ট্রাম্প সাহেব টানাটানি করতেছে, পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ডের মালিকানা কে? ডেনমার্ক। ডেনমার্ক কিন্তু ডেনমার্কের মালিকানায় গ্রিনল্যান্ড, জানো তো নাকি? মেহেদি বলছে রেকর্ড কোথায় পাবো? হ্যাঁ, এখন আর্টসের পাঠগুলো পড়াচ্ছি, আর্টসের পাঠগুলো পড়াচ্ছি। আমরা জানি পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড কোথায় পড়ছে? আটলান্টিক মহাসাগরে। হ্যাঁ, আটলান্টিক মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে। আর মালিকানা কে? মালিকানা ডেনমার্ক। মালিকানা ডেনমার্ক। ডেনমার্কের রাজধানী কোপেনহেগান আর গ্রিনল্যান্ডের রাজধানী নুক। এত দূর যাবে না, গেলে এটা আসতে পারে পৃথিবীর বৃহত্তম দ্বীপ। কিন্তু যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমরা বাংলাদেশ, সংক্ষেপে লিখলাম। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ, দেখো কোথায় যাচ্ছি আমরা, সাধারণ জ্ঞান কোথা থেকে কোথায় চলে যাওয়া যায়, দেখছো? বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, দ্বীপের রানী, কুইন অফ আইল্যান্ড, কিং অফ আইল্যান্ড নাই কিন্তু, বুঝছো? দ্বীপের রানী। তারপরে সাগর দ্বীপ, তারপরে হচ্ছে গিয়ে একমাত্র দ্বীপ জেলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। সবকিছুই আমার আলা ভোলা। কেউ আসো নাকি ভোলা থেকে? তাহলে কি হবে এটা? নিশীথ সূর্যের দেশ, অফকোর্স নরওয়ে। এতক্ষণে আমরা অ্যান্সারটা দিলাম, তোমরা যাও। ওকে, কতগুলো প্রশ্ন পড়ছে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা প্রশ্ন পড়াইছি একটা প্রশ্নের মধ্যে। তাহলে বলো ডাব্লিউটিও এর পূর্ণরূপ কি? বলো। এটাতে প্রশ্ন, এটা প্রতিষ্ঠা হয়েছে 1 জানুয়ারি 1995 সালে। গ্যাট থেকে পরে ডাব্লিউটিও হয়েছে, ঠিক আছে? আমরা বাংলাদেশেও ঠিক একই দিনে আমরা জয়েন করছি ডাব্লিউটিওতে, সেম দিন। WTO, World Trade Organization। তাহলে বলো এবার এখন কি হবে এটা? এবং এটার হেডকোয়ার্টার কোথায়? জেনেভাতে। জেনেভা।
জেনেভাতে আমার কি কি আছে চল তোমার বের করে ফেলি। প্রথমে ডাব্লিউ, লাস্টে ও, তার মানে WHO, WTO, এই যে বের হয়ে গেছে দেখছো, WMO, WIPO, ওই যে 100 100 200 এরকম, WIPO, ILO, রেড ক্রস, তারপরে হচ্ছে গিয়ে UNHCR, আর একটা UNCTAD, সবগুলা লাইন ধইরা আমার জেনেভাতে। নাও বাকিগুলা অনেকবার ক্লাসে আমরা এসে বলছি, ঠিক আছে? তাহলে এটাকে কোন পার্টে ধরা যায় বলো দেখি? এটাও তোমার দেখো মানবিক পার্টে চলে আসছে। এখন তাহলে কি ধরা যায়? এটা তোমাদের নর্মাল সাধারণ জ্ঞান থেকে কিন্তু প্রশ্নটা আসছে, ঠিক আছে? তাহলে কি, যেহেতু আমি ইংলিশে লিখছি তাহলে বিশ্ব বাণিজ্য সংস্থা, তাহলে কোথায়? বিশ্ব বাণিজ্য সংস্থা, দেখছো? সি হবে অ্যান্সার। এই যে এইবার নার্সিং এ আইছে, এবছর 25-এ আসছে। তবে দেখো তো আর কোনটা কোনো এই বছর আসছে কিনা। যে UNHCR প্রশ্নটা আসে যে জাতিসংঘের কোন সংস্থা রিফিউজি শরণার্থী নিয়ে কাজ করে? UNHCR। আমাদের বাংলাদেশে রোহিঙ্গারা কি শরণার্থী? আসো নেক্সট যাই আমরা। ও এটা ধরা যায় অর্থনীতি ধরা যায় না, বাণিজ্য তো, অর্থনীতি ধরা যায়। এবার আসো 23 নাম্বার, এটা আমরা অর্থনীতি থেকে ধরবো, যে অর্থনীতি থেকে প্রশ্ন আসছে যে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। আমরা জানি আমাদের বাংলাদেশে, আমরা জানি যে পৃথিবীতে তোমার 4 রকম অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত। একটা ধনতান্ত্রিক, একটা সমাজতান্ত্রিক, একটা কি মিশ্র, আর একটা ইসলামী অর্থ ব্যবস্থা। তো আমাদের বাংলাদেশে কোনটা? মিশ্র। তার মানে কি আমাদের এখানে ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক দুই ধরনের আছে, তাই না? আমরা দেখি যে আমাদের বাংলাদেশে আমরা কি দেখি, আমরা দেখি যে আমাদের প্রাইভেটেরও আমাদের মালিকানা আছে, বেসরকারি মালিকানাও আছে, সরকারি মালিকানাও আছে। তাহলে দুইটা মিক্স, দুইটাই আছে আমাদের বাংলাদেশে। আমাদের কি বাংলাদেশ সব কি সরকারি মালিকানা? না। তাহলে আমরা বলি না সরকারি অফিস, বেসরকারি অফিস। তার মানে দুই ধরনের জিনিস আছে, সরকারি জমি, বেসরকারি জমি। তোমার নিজের জমি আছে, আবার সরকারি জমি আছে। তার মানে কি আমাদের এখানে মিক্সড আমাদের অর্থনীতির ব্যবস্থাটা, ঠিক আছে? সো তার মানে কি হবে, এটা মিশ্র মালিকানা আমাদের, বা মিশ্র অর্থ ব্যবস্থা। তারপর আসো লাহোর প্রস্তাব কে পেশ কর? একটু আগে আমি তোমাকে লিখে দিছিলাম, শেরে বাংলা কে ফজলুল হক 23 মার্চ 1940 সালে লাহোরে উনি লাহোর প্রস্তাব দিছিলেন। তারপরে সরোয়ার দিকে আমরা জানি উনি অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। কত মুখ্যমন্ত্রী আমি আগে লিখে দিছি শেরে বাংলা, ওখানে ওখানে আমরা লিখলাম না, ঠিক আছে? তাহলে এটা একটা আমার ইতিহাস। ব্যয় করার পূর্ব পরিকল্পনাকে কি বলে? দেখো আমরা যখন কোনো কিছু কিনতে যাই, তুমি নিজে দেখো, তুমি ধরো ঈদের জামা কিনতে গেলা, তুমি ঈদের জামা কিনতে গেলা, আমরা কি করি? আমরা বলি না যে আমরা 1000 টাকা বা 2000 টাকার মধ্যে আমরা একটা জিনিস কিনবো, বা মোবাইল। আমরা তখন সবার আগে বলি, কেউ বললো যে মোবাইল কিনবো, আমরা কি বলি? যে মোবাইল যে কিনবা, তোমার বাজেট কত? সবার আগে বলি না আমরা, বলি আমরা 20,000 টাকার মধ্যে মোবাইল কিনবো। কেউ কেউ বলে 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবো। তার মানে সবার আগে আমরা একটা বাজেট বলি যে আমরা এই টাকার রেঞ্জের মধ্যে আমরা হচ্ছে একটা কোনো জিনিস কিনবো। তার মানে আমরা খরচ করার আগে আমরা একটা পরিকল্পনা করি। তুমি যখন নিজেই দেখো, তুমি দূরে যাওয়া লাগবে না, তুমি নিজেই দেখো, তুমি যখন কোনো কিছু কিনতে যাও তখন তোমার একটা বাজেট থাকে যে আমি এই টাকার মধ্যে খরচ করবো। আমরা অনেক সময় বলি বাজেট ফেল হয়ে গেছে, মানে আমরা ধরে রাখি যে আমরা একটা জিনিস কিনবো 500 টাকার মধ্যে, দেখা গেল খরচ হয়ে গেল 700 টাকা, হইতেই পারে। তার মানে আমরা টাকা বাজেট ধরি যে আমরা এই টাকার মধ্যে আমরা খরচটা করব। তাহলে কি হবে? বাজেট। এই যে আমাদের সামনে জুন মাসে বাজেট হবে, অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন, তাই না? বাংলাদেশে কিরকম বাজেট? ঘাটতি বাজেট। বাংলাদেশে কি আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, ঘাটতি। আমার 10 টাকা আয়, আমার ব্যয় হয় 12 টাকা, তাহলে 2 টাকা আমার ঘাটতি না এখানে। এই লোন টোন করে আমাদেরকে এসে ঘাটতিটা পূরণ করতে হয়। আমাদের অলওয়েজ মনে রাখবো আমাদের বাংলাদেশে ঘাটতি বাজেট, উদ্ধৃত না, আমাদের আয় থেকে ব্যয় বেশি হয়। বাংলাদেশের কত শতাংশ মানুষ গ্রামে বসবাস করে?
এটা মেবি হতে সমাজ বিজ্ঞান থেকে মনে আসতে পারে। আমাদের বাংলাদেশে 1/4 মানুষ এখন গ্রামে বাস করে, ঠিক আছে, 4/1 মুক্তিযুদ্ধে কোন বেতার কেন্দ্রের ভূমিকা অবিস্মরণীয় ছিল? এটাও আমার ইতিহাসের প্রশ্ন, দেখছো? তাহলে দেখো যে গুণ দেখতে পারো যে কোনগুলো আমার বেশিরভাগ থেকে প্রশ্ন আসছে। রেডিও ফুর্তি, রেডিও আমার, এগুলো বর্তমানের রেডিও, ঠিক আছে। আকাশবাণী, এটা কলকাতা থেকে। তাহলে বাকি থাকা কি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বলি না? চট্টগ্রামের কোথা থেকে? কালোরঘাট বেতার কেন্দ্র থেকে তো ঘোষণা দিছিল স্বাধীনতার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। এবার আসো, ভ্রান্তি কি? এটা আমার কাছে মনে হয় যুক্তিবিদ্যা থেকে প্রশ্ন আসছে। ভ্রান্ত, মানুষ আমরা বলি না যে ভ্রান্ত ধারণা, হ্যাঁ, তোমার তোমার ভুল ভ্রান্তি, তোমার এই হয়েছে, আমরা বলি না অনেক সময় অনেককে যে তোমার ভুল ভ্রান্তি হয়েছে। ঠিক আছে, আমরা হচ্ছে বলি যে আমাদের হচ্ছে ভুল ভ্রান্তি হয়েছে, মানে কি হবে? এটা যৌক্তিক ত্রুটি। প্রাকৃতিক পরিবেশ নিয়ন্ত্রিক চিন্তাধারা কোনটি? দেখো, প্রাকৃতিক পরিবেশ বলছে, তার মানে কি হইতে পারে? একটা এই দিয়ে দিছে 29 নম্বরটা, ঠিক আছে। তাহলে এটা কি হবে? পরিবেশবাদ। দেখো এই যে এইখান থেকে তুমি অ্যান্সারটা করতে পারো। যদি দেখো যে ন্যাশনালে নাম্বার কাটবে না, দাগায় দিয়ে আসবা। যদি দেখো যে নাম্বার মানে নেগেটিভের জন্য কোন নেগেটিভ মার্কিং নাই, তাহলে দাগায় দিয়ে আসবা। আমার কথা হচ্ছে সিম্পল, লাগলে লাগলো, তুক্কা লাগলো। কারণ তোমার 60 মার্ক যেটা আসছে ওটা খুবই ইজি হবে, ওখান থেকে তুমি নাম্বার তুলতে পারবা, ঠিক আছে। যদি মনে করো এখানে ধরো তুমি মনে করো 80% তুমি যদি তুলতে পারো, তাহলে এনাফ। 80% নাম্বার পারবা না তুমি 80% নাম্বার তুলতে? তোকে 20% বাদ দিয়ে দিলাম। প্রাচীনকালে পুন্ড্র শব্দের অর্থ কি ছিল? এখন আমরা জানি পুন্ড্রটা কি, এখন আমাদের মহাস্থানগড়, তাই না? পুন্ড্র শব্দের অর্থটা কি? পুণ্ডনগর, পুণ্ডবর্ধন যেটা, তাই না? যেটা আমার কি প্রাচীনতম ঐতিহাসিক স্থান, প্রাচীনতম নগরী। তাহলে এটা অর্থ হচ্ছে গিয়া ইক্ষু। ইক্ষু মানে কি জানো? আখ, আখ। জ্বালানি মূল্য বৃদ্ধি, এই দেখো আমাদের বর্তমান অবস্থা 31 আমাদের বর্তমান অবস্থা, বুঝছো? এখন আমাদের বর্তমান অবস্থা, এখন আমাদের বর্তমান অবস্থা জ্বালানির মূল্য বৃদ্ধি পাচ্ছে, তাই না? অলরেডি বৃদ্ধি পাইছে। জ্বালানি মূল্য বৃদ্ধিতে অর্থনীতিতে কি প্রভাব পড়বে? যখন কোনো কিছু মূল্য বৃদ্ধি হয় তুমি দেখবা তখন আমাদের কি, এটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি দেখা যাবে। তোমাকে একটা জিনিস বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, তাই না? তাহলে মুদ্রাস্ফীতি বলা হয় এটাকে। দাস ক্যাপিটাল, দেখো গ্রন্থের গুলো আসছে, গ্রন্থ দাস ক্যাপিটাল কে লিখছে? এটা কার্ল মার্কস। সো এই যে এরকম বইগুলো আমরা আগেও পড়ছি। দাস ক্যাপিটাল তোমার হচ্ছে গিয়ে আমরা কোথায় পড়ছি? পৌরনীতির মধ্যে পড়ছি। অনেক বই আছে, ঠিক আছে। প্লেটো, দ্য রিপাবলিক, অ্যারিস্টটল, পলিটিক্স, দা লেখা লাগবে না, পলিটিক্স, ঠিক আছে। এগুলা কিন্তু প্রায় আসতেছে। হ্যাঁ, এবার আসো, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দিব। এটা কে বলছেন? এটা আমরা যখন উক্তি মতবাদ পড়ছিলাম তখন এটা আমরা পড়ছিলাম, সেটা কি? নেপোলিয়ন। আর রাজা চতুর্দশ লুই কি বলছিল? আমি রাষ্ট্র, আই এম দ্য স্টেট। রুশো কি বলছিল? ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ। এই যেগুলো কিন্তু কমন ডায়লগ, এগুলা প্রশ্নগুলো আসে, উক্তিগুলো আসে প্রায়। এবার চলে আসো, রুশো বুকে বলে দিলাম আমি। হ্যাঁ, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? বলো।
বুধ কি সূর্যের নিকটতম গ্রহ। এটা মনে হয় থেকে দিচ্ছে না, ভূগোলে তো মনে জানি না ভূগোলে পড়াইছে কিনা, আমরা নর্মাল ভাবে পড়ছি আমরা। সূর্যের নিকটতম গ্রহ বুধ। সবচেয়ে বড় গ্রহ, সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কি বৃহস্পতি। মঙ্গল গ্রহকে আমরা আরেকটা বলতে পারি লাল গ্রহ। শুক্র গ্রহে অ্যাসিড বৃষ্টি হয়, অ্যাসিড বৃষ্টি হয়। শুক্র গ্রহের আরেকটা নাম কি শুকতারা অথবা সন্ধ্যা তারা। ঠিক আছে, তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ আমরা বলি শুক্র। যদি পরীক্ষার অপশনে শুক্র না থাকে তাহলে আমরা দিব মঙ্গল। তার মানে এখানে শুক্র আছে, এখানে কি হবে শুক্র। তাহলে পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র, ভেনাস। মনে রাখবা বুধ আর শুক্র এই দুইটা গ্রহের কোনো উপগ্রহ নাই। আমাদের উপগ্রহ একমাত্র চাঁদ, মানে প্রাকৃতিক। ঠিক আছে, মঙ্গলের ডিমোস ফোবস, বৃহস্পতিরও অনেকগুলো আছে। ঠিক আছে, সো তাহলে এই জিনিসগুলো মনে রাখবা। বুধ সবচেয়ে ছোট গ্রহ এবং পৃথিবীর কাছে, পৃথিবীর কাছে বলে সূর্যের কাছে, সূর্যের কাছে। সূর্যের নিকটতম গ্রহ বুধ, পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র, যাকে বলা হয় শুকতারা বা সন্ধ্যা তারা। ওখানে আমার অ্যাসিড বৃষ্টি হয়। মঙ্গলকে আমরা কি বলি লাল গ্রহ বলি। ডিমোস ফোবস হচ্ছে দুইটা উপগ্রহ মঙ্গলের। ঠিক আছে, এগুলো আমরা অনেকবার পড়ছি। হ্যাঁ, ফরাসি বিপ্লবের শিশু নেপোলিয়ন, হ্যাঁ ইয়েস। এবং হাজার বলয়ের গ্রহ বলা হয় শনি। গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোন দেশে? আর যদি বলা হয় আধুনিক গণতন্ত্র, এটা দেখো এটাও পরিণতি, দেখছো আধুনিক গণতন্ত্রের সূতিকাগার। তাহলে কিন্তু হবে আমার ব্রিটেন বা ইংল্যান্ড, যেটা আর কি। আর এটা হবে গ্রিস। এবং আমরা জানি যে গ্রিসে কি ছিল নগর রাষ্ট্র। পরবর্তীতে আমরা জানি এখন বর্তমানে আমার জাতি রাষ্ট্র, তাই না? এই জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা নিকালো ম্যাকিয়াভেলি, রাইট? ম্যাকিয়াভেলি, ম্যাকিয়াভেলির বইটার নাম দ্য প্রিন্স। দেখো যাদের পৌরনীতি আছে তারা এগুলো পারবার কথা। ঠিক আছে না? গ্রিসে আমার নগর রাষ্ট্র ছিল যে এথেন্স, স্পার্টা, এথেন্স স্পার্টাতে। আর বর্তমানে আমরা জানি বর্তমানে কি আমার জাতি রাষ্ট্র, রাইট? এই জাতি রাষ্ট্রের তোমার হচ্ছে গিয়ে স্বপ্নদ্রষ্টা নিকালো ম্যাকিয়াভেলি। ঠিক আছে তো নাকি? কে ডাকে আমাকে হ্যালো আপা কইরা? আব্দুল্লাহ আরিজ, ক্যা হে বলো। যুক্তিবিদ্যার জনক, তার মানে যুক্তিবিদ্যা থেকে প্রশ্নটা আসছে। যুক্তিবিদ্যার জনক আমার হচ্ছে গিয়ে অ্যারিস্টটল। ম্যাক্স ওয়েবার বলতো কিসের জনক? আমলাতন্ত্রের জনক। এটাও আলাদা, আমরা জনকের মধ্যে আমরা পড়তে হবে আমলাতন্ত্রের জনক। ঠিক আছে, এবার বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি? আমরা তো জানি আমাদের বর্তমানে এখনো 8টা বিভাগ। আচ্ছা দেখো আমাদের বিভাগ 8টা, আর সিটি কর্পোরেশন 13টা। লাস্ট কি বগুড়া। এই যে বলে ফেলছি, আর বলবো না 136, কারণ আমি তোমাদের কয়েকটা জিনিস আমি লিখে দিব। হ্যাঁ, 7টার মধ্যে আবার আরেকটা ক্লাস আছে, ছাড়তে হবে। এটাও আমার পৌরনীতি, সিটিজেন চার্টারের বাংলার প্রতিশব্দ আমি পড়াইছিলাম আমাদেরকে। পৌরনীতি শর্ট সিলেবাসের বাইরে, নাগরিক সনদ।
এটা হবে নাগরিক সনদ। বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ কি? অবভিয়াসলি বিশেষ জ্ঞান, স্পেশালাইজড বলি না আমরা, স্পেশালাইজড। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের প্রশ্ন। আচ্ছা, আমার কিছু প্রশ্ন আছে, আমি একটু লিখে দেই। ঠিক আছে, এখানে লিখবো যে নতুন আমাদের দেখো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিবি লিখলাম, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হয় কবে বলো? এই যে এগুলো এখন বুঝতে পারতেছো একদম নতুন। 10 মার্চ। কে পাইছে? প্রথম পারভিন বেগম। তোমাদের বলা সাম্প্রতিক গুলা লিখে দিতে, যারা নাকি এখন মিস করবা, যারা নাকি এখন এতক্ষণ নাই। নোয়াখালী বিভাগ চাই। আচ্ছা, 16ই মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। আমাদের বর্তমান স্পিকার 13তম জাতীয় সংসদ আর ডেপুটি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম পাইছিলেন উনি। আর ডেপুটি স্পিকার কায়সার কামাল। দেখবা ওনাদেরকে কিন্তু এখন অধিবেশনে দেখতে পারবা, হয় কায়সার কামাল না হলে হাফিজ উদ্দিন আহমেদ, ওনারা কিন্তু আমাদের প্রায় দেখতে পাই আর কি। আচ্ছা, এবার আসো নেক্সট যাই আমরা, আরেকটা খুলি আমরা। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে আমাদের জিডিপির চূড়ান্ত হিসাব আসছে। হ্যাঁ, জিডিপির চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথা পিছু আয়টা লিখে দিই। চূড়ান্ত হিসাব অনুযায়ী মাথা পিছু আয় 2769। হ্যাঁ, মার্কিন ডলার। বালেন্দ্র শাহ লিখে দিছি। আচ্ছা দেখো, 28শে ফেব্রুয়ারি 2026 ইউএসএ ইরানে আক্রমণ করে, তাই না? অপারেশনের নাম আমরা আগের দিন মনে পড়ছিলাম, অপারেশন এপিক ফিউরি। অপারেশন এপিক ফিউরি 28শে ফেব্রুয়ারি হামলা করে। এই হামলাতেই কিন্তু তোমার হচ্ছে গিয়ে কি আয়াতুল্লাহ খামেনি মারা যান। আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন। মারা গেছেন এই অপারেশন এপিক ফিউরিতে কিন্তু। আচ্ছা, আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন 28শে ফেব্রুয়ারিতে। সেখানে ইসরায়েলের আক্রমণ মারা গেছে। সব তো দুই দিক থেকে আক্রমণ করছে না। ইসরায়েল ব্লু স্প্যারো নামে ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল। এই ক্ষেপণাস্ত্রতেই আসলে আয়াতুল্লাহ খামেনির ওই বাসাটা ধ্বংস হয়ে যায়, হ্যাঁ, যেখানে তারা ছিল, যেখানে ব্লু স্প্যারো। ওকে, তাহলে আয়াতুল্লাহ খামেনি মারা গেছেন। তারপরে হচ্ছে গিয়ে ইসরায়েলও কিন্তু এই 28শে ফেব্রুয়ারি ইরানে আক্রমণ করছে। মানে দুই দিক থেকে, এদিকে আমেরিকা আক্রমণ করছে, আবার ইসরায়েলও আক্রমণ করছে, তাই না? ইসরায়েল যে ইরানে আক্রমণ করছে সেটার নাম আগে ছিল রাইজিং লায়ন, এবার নাম দিচ্ছে অপারেশন রোয়ারিং লায়ন। হ্যাঁ, শেষ করে দিব। হ্যাঁ, জানি জানি। না, রিমাইন্ডার দিতে আসেনি, সালাম দিতে আসেনি। ওকে ওকে ওকে, অপারেশন রোয়ারিং লায়ন। এখন বর্তমানে ধর্মীয় নেতা, এই যে আয়াতুল্লাহ খামেনির ছেলে, বর্তমানে সর্বোচ্চ ধর্মীয় নেতা, বুঝতে পারতেছো কাকে, মানে ইরানের কথাই আমরা বলতেছি আর কি। মোস্তফা, এই যে এই খামেনির ছেলে মোস্তফা
হোসেইনি খামেনি। খামেনি ইরান এতদিন তো ইরান যে হামলা করছে, ইরানের পাল্টা হামলার নাম কি? ইরান যে হামলাটা করছে, ইরানের পাল্টা হামলার নাম কিন্তু সে কিন্তু ওইটাই রাখছে, জানো কি? অপারেশন ট্রু প্রমিস 4। ইরান ওটাই রাখছে, ঠিক আছে? 1 2 3 এখন কত হয়ে গেল? 4 হয়ে গেল। লাস্ট আমি একটা লিখে দেই যে আমাদের এই বছর স্বাধীনতা পুরস্কার পাইছে, আমি এটা লিখেই দিছিলাম সেদিন তোমাদের লাস্ট জিএসটি লাস্ট ক্লাসে আমি এটা পড়াইছিলাম, যে একমাত্র ব্যক্তি যিনি 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করছেন, একমাত্র ব্যক্তি যিনি 2বার স্বাধীনতা পুরস্কার লাভ করছেন। এবার মরণোত্তর পাইছেন জাফরুল্লাহ চৌধুরী। নাও মোটামুটি আমরা এই লাস্ট 1 মাসে এগুলো লিখে দিলাম। নাও ক্লিয়ার কিনা দেখো, দেখো ক্লিয়ার কিনা দেখো। অবভিয়াসলি পিএম উদ্বোধন করছে, এটাও তাই, পিএম উদ্বোধন করছে। দেখো ক্লিয়ার কিনা দেখো। এগুলাই বাকি ছিল আমার লেখার, এই জন্য তোমাকে লিখে দিলাম এগুলা। অ্যাটর্নি জেনারেল লিখে দিছি। আচ্ছা, ওই দিন ক্লাসে বলছিলাম যে আমাদের 12ই মার্চ 2026 আমার 13তম সংসদের প্রথম অধিবেশন শুরু। নাও ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? খালেদা জিয়ার নাম কি? মানে খালেদা জিয়ার নাম কি? তার ডাক নাম খালেদা জিয়ার ডাক নাম মানে পুতুল মনে হয়, মেবি না? এনসিপির পূর্ণ নাম ন্যাশনাল সিটিজেন পার্টি, জাতীয় নাগরিক পার্টি। ওকে ক্লিয়ার? তাহলে আমরা আজকে অনেকগুলো প্রশ্ন, 60টা প্রশ্ন পড়লাম, 60টা না আরো বেশি প্রশ্ন পড়ছি আসলে। আর হচ্ছে গিয়ে কিছু তোমাদেরকে লিখে দিলাম, হ্যাঁ, সাম্প্রতিক যেগুলা একদম নতুন এগুলা। হ্যাঁ, সো তোমরা এই ফাইলটা এই ক্লাসের কমেন্টে পিন কমেন্ট করে দেওয়া হবে, ঠিক আছে? ক্যাপশনে না, পিন কমেন্ট করে দেওয়া হবে, ওখান থেকে তুমি নিতে পারবা। সো মোটামুটি 4.2 এর সাথে কিন্তু আমাদের ক্লাস আসলে কমপ্লিট। তোমাদের সাথে একটা জার্নি, একটা ভালো একটা জার্নি ছিল। শেষমেশ তোমাদের বলছি যে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা সবসময় সাপোর্ট দিই, সো এবারও আমরা সাপোর্ট দিয়ে গেছি। সো আমার ক্লাস করতে করতে তো কিলে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা, এত তো ক্লাস দিছি, ঠিক আছে? তোমাদের মানিক ভাই সেদিন বলছে যে আমাদের ক্লাসগুলো কেমন লাগছে, একটু রিভিউ টিভিউ দিও। আশা করি যে তোমরা অনেকেরই চান্স হয়ে গেছে, ঢাকা ভার্সিটি বলো বা বিভিন্ন ভার্সিটিতে বলো, যাদের এখনো হয় নাই, ন্যাশনাল আছে, আর সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেখানে আমার 7 কলেজ আছে, সেখানে অবশ্যই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা যদি তোমার কোথাও না হয়ে থাকে। হ্যাঁ, আর যদি মনে করো তোমার সেকেন্ড টাইম মানে প্রিপারেশন নিবা, ঠিক আছে, আমার কাছে মনে হয় ন্যাশনাল অথবা ডিসিইউ কোথাও চান্স পেয়ে মানে একটা সিট দখল করে দেন তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। এটা হচ্ছে কি আমার মানে আমার বক্তব্য। অনেকে তোমরা জিএসটিতে চান্স পাইছো, অনেকে আবার চান্স পাও নাই, তাহলে এখন বাকি থাকে কি এনইউ। তাহলে আমার নেক্সট কি, যে দেখো আমার লাস্ট অপশন কি? লাস্ট অপশন আমার এনইউ আর ডিসিইউ। এনইউ তো আমার পরীক্ষা এখন, এটা কোনো সার্কুলার হয় নাই, ঠিক আছে? সার্কুলার কবে হবে এখনো কোনো কিছু ঠিক নাই, কবে পরীক্ষা হবে তারও নাই ঠিক না। অবশ্যই সার্কুলার হওয়ার 1 মাস পর তো পরীক্ষাটা হবে, তার মানে তারও তুমি এখনো সময় পাচ্ছ ডিসিইউর জন্য। মার্ক গায়েব হয়ে যাবে এটা কি আমি জানি? বরুণ দাস, তোমাদের এমন এমন কোশ্চেন
মার গায়েব হয়ে গেছে, মার গায়েব হয়ে যাবে, সেটা কি আমি কি ওই অথরিটি? আমাকে বলো, যে তোমরা আমাকে বলো, জিজ্ঞেস করো। পেড ব্যাচের স্টুডেন্ট আমি শুরু থেকে ছিলাম, সাদিয়া। এই যে আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম যে একই কমেন্ট বারবার করবে না, যে বরুণ দাসের একটা হ্যাবিট আছে, একই কমেন্ট বারবার করতেছো। যে যেগুলো আমাদের অপচয় তোমরা সেইগুলাই করো, যে একই কমেন্ট বারবার করো। তোমার তো কমেন্ট আমার চোখে পড়ছে, তা একই কমেন্ট বারবার করতেছো কেন? তুমি যে কথাটা লেখলা, আমরা কি অথরিটি? আমরা কি জানি যে ওখান থেকে যে কি ওরা কিভাবে পরীক্ষার প্রশ্ন, মানে কিভাবে তোমার অ্যান্সারটা দেখতেছে, যে কিভাবে গায়েব হচ্ছে, এটা কি আমরা বলতে পারবো? আমরা কি অথরিটি? কেউ বলো আমাকে। ওকে, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা ভালো দাও, বেস্ট অফ লাক এনইউর জন্য। সো লাস্ট আমাদের যদি কেউ নিতে চাও স্ক্রিনশট, যে বেস্ট অফ লাক ফর এনইউ, এবং পরবর্তী বেস্ট অফ লাক, যে আমি চাই না যে তোমরা আর দূরে আর কোথাও যাও, মানে এনইউতে হয়ে গেল তো হয়ে গেল, আর যদি এনইউতে না হয় তাহলে অবশ্যই ডিসিউর জন্য তোমরা প্রিপারেশন নিবা। সেম জিনিসই এতদিন পড়াই ফেলছি, এগুলাই নিজের নিজের যে কাছে যেই সব নোটপত্র আছে ওগুলাইকে তোমরা হচ্ছে গিয়ে কি ঘুরে ফিরে ওগুলাই দেখো, ঠিক আছে? এই বারবার এই ক্লাস দেন, এই দেন, তোমাদের কাছে সবকিছু আছে, সবকিছু আমি পড়াই ফেলছি, যেগুলো আমি পড়াইছি এগুলো আমি পড়াই নাই, দেখো সবকিছু আমার ক্লাসে পড়ানো ছিল, সেগুলো তুমি বারবার রিভিশন দাও, ঠিক আছে? পিডিএফটা হচ্ছে গিয়ে তোমরা এই ক্লাসের কমেন্টে, পিন কমেন্টে দিয়ে দেওয়া হবে, হ্যাঁ? এই জন্য বললাম সবাইকে বেস্ট অফ লাক, ইনশাল্লাহ পরীক্ষা ভালো দাও। আমিও চাই আমাদের স্টুডেন্টরা সব জায়গায়, যে কোনো জায়গায় যেন হয়ে যাক, যারা সেকেন্ড টাইম না দেওয়া লাগে। সেকেন্ড টাইম আসলে খুবই কষ্ট, হ্যাঁ? একটা বছর তোমার নষ্ট হয়, তারপরে ফ্যামিলির আশেপাশে ফ্যামিলিতে কথাবার্তা বলে তোমার কথা হয় নাই, তোমার ওই বন্ধুর হয়ে গেছে, মানে খুবই একটা বাজে সিচুয়েশন হয়। আমাদের অনেকেই আছে যে সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য রেডি হচ্ছে, হ্যাঁ, কিন্তু ওই যে আশেপাশের পরিস্থিতি ভালো না, বুঝতেই পারতেছো, কথা শোনাবে, এই তোর বন্ধুর হয়ে গেছে, তোর কেন হইল না, এই একটা সবচেয়ে একটা করুণ কথা, যে তোমার বন্ধুর হয়ে গেছে তোমার হয় নাই, তোমার নিজেরই কত কষ্ট লাগতেছে এই জিনিসগুলো নিয়ে। ওকে, তাহলে ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো না কোনো ক্লাসে। আজকের মতন আলবিদা। তোমাদের 4.2 বা 25-এর ব্যাচকে আসলে বিদায় এখন দিলাম, একবার তো বিদায় দিছিলাম, হ্যাঁ, অফিসিয়াল ক্লাস শেষ হওয়ার পর বিদায় দিছিলাম, বাট এখন একদমই পুরো অফিসিয়াল আনঅফিসিয়াল সবভাবেই কিন্তু আমরা মোটামুটি তোমাদেরকে বিদায় দিচ্ছি, কারণ সামনে আমাদেরকে নতুন ব্যাচকে আমরা স্বাগতম জানাবো, 26 ব্যাচকে, বাট আপাতত 25 ব্যাচকে বিদায় জানাচ্ছি। অফিসিয়াল আনঅফিসিয়াল ক্লাস কমপ্লিট তোমাদের সাথে, ঠিক আছে? ওকে, ইনশাল্লাহ ভুলবো না, ঠিক আছে? এখনো পর্যন্ত যোগাযোগ আছে আমার সাথে অনেকেরই, ঠিক আছে? ডক টক করে তোমরা অনেকে তো কম নক করো না, হ্যাঁ, এখনো আমার সাথে অনেকেরই যোগাযোগ আছে টিল এখনো পর্যন্ত, আমার সাথে সবাই সবসময় যোগাযোগ থাকে। এই যে 26 ব্যাচ মোটা এখন আসবে, বা অনেকে আসছে আমাদের পাওয়ার পেতে, এখন আমার সাথে যোগাযোগ আছে, এই তোমাদের সাথে অনেকেরই আমার হচ্ছে গিয়ে যোগাযোগ আছে। ইনশাল্লাহ তোমাদেরকে তো ভুলবো না, তোমরাও আমাদেরকে ভুলো না, ইনশাল্লাহ আবারও দেখা হবে কোনো না কোনো সময়, কিন্তু 25 ব্যাচকে অফিসিয়ালি আনঅফিসিয়ালি আজকেই বিদায়। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।